উপন্যাস ডায়েরি চ্যানেলের পক্ষ থেকে আপনারা শুনছেন ধূপ ছায়া। লিখেছেন নূপুর ইসলাম, কণ্ঠে আমি তাসনুভা, পর্ব 4। তাই বসে বসে সব আদেশ নির্দেশ দিচ্ছি। আম্বিয়া নেই, কাজে লোকও আছে, তবে আম্বিয়া না থাকলে জয়তুনের সব আধার লাগে। অবশ্য সাবিহা সকাল থেকে যতটা পেরেছে সাহায্য করেছে। মেয়েটা ভালো, শহরের মেয়ে হয়েও কোনো অহংকার নেই। মৃত্যুর আগ পর্যন্ত শ্বশুরের সেবা যত্ন করেছে। আজকাল বউদের তো আবার শ্বশুর শাশুড়ির চোখের বিষ। তবে এই মেয়েটার অনেক গুণ। বাড়ির যে কোনো বিপদ আপদে দরকারে নিজের মতো ছুটে আসে। তাই আজও এসেছে, এসে নিজের মতো করে গুছিয়ে নিচ্ছে। আর এইদিকে আজ পান ছেঁচার দায়িত্ব পড়েছে বিনার উপরে। সে খুশিমনেই করেছে। বাড়ির এই খুশি খুশি আমেজ তার ভালোই লাগে। ভালো লাগে বলেই তার খুশিতে দুই ডানা মেলে উঠতে ইচ্ছে করছে। কিন্তু সেই ইচ্ছেতে সেট পড়ল ফরহাদকে দেখে। সব সময়ের মতো চোখ মুখ অন্ধকার করে এগিয়ে আসতে মিনার মাথার ছোট্ট মাথায় একটা জিনিসই আসে না। এই মানুষটা কেমন করে সবসময় আমার বিরক্তি থাকতে পারে? আজ পর্যন্ত একটু মন থেকে যে হাসি, সেই হাসির রেশ এই মুখে একটা বারের জন্যও দেখিনি। কেমন দুশ্মনী এই দুনিয়া, সাথে একমাত্র আল্লাহই জানে। বিনা পানের পাতা জয়তুনের সাইডে রেখে উঠে দাঁড়ালো। পড়ালেখায় ফাঁকি দেওয়া তার ধাঁচে নেই, বরং নিজের ইচ্ছায় নিজের খুশিতেই পড়ে। তবে কিছুক্ষণের মধ্যেই হাসপাতাল থেকে আয়না পুবুরা আসবে। ভাইয়ের বউদের নিয়ে তার খুশি আহ্লাদ। এত বড় বাড়িতে বলতে গেলে একা একা থাকে। আম্বিয়া পুকু দাদি অবশ্য আছে, তবে তারা বেশিরভাগ সময়ই নিজেদের কাজ নিয়ে থাকে। মাঝে মাঝে তার তো দম বন্ধ হয়ে আসে। তাই সাবিহা ভাবির সাথে তার আবার খুব ভাব। তার কাছ থেকে সে কত কিছু শিখেছে। কেননা গ্রামের মেয়েদের জীবন খুবই ছোট। একটু জ্ঞান হওয়ার সাথে সাথেই শ্বশুরবাড়ি, আর শ্বশুরবাড়ি সেটা রসুইঘর আর উঠান পর্যন্তই। তাই তার আজকে পড়ার একদম ইচ্ছে নেই। তবে এই গরমে মহারাজা বাড়ি পর্যন্ত এসেছে। এখন যদি নিষেধ করে তবে দাদির সামনে না দুটো লাগিয়ে দেয়। এই লোক কাউকে গোনাই ধরে না। আর তাদের বাড়ির মানুষও এমন ভাব থাকবে, আরে এটাই তো আসল স্যারের গুণ, তার মধ্যে বড় স্যার। এই মায়ের আবার ব্যাপারই না। তাই কিছুটা বিষণ্ণ মুখে বিনা নিজের রুমের দিকে এগিয়ে গেল। আর যেতেই ঝমঝম শব্দ যেন পুরো রুমের সুরের মতো বাজল। আর বাঁচতেই ফরহাদ অন্ধকার মুখ আরও এক ধাপ কালো হলো। এই কুকবর পায়ে দেওয়ার কোন মানে আছে? নিজে হাঁটবে, আবার গ্রামসূত্র জানিয়ে জানিয়ে যতটা সব ফালতু কারবার। জয়তন আর ফরহাদের মুখ কালো দেখে ফিক করে হেসে ফেলল। এই মুহূর্তে মুখভঙ্গিই ভালো। মাস্টার মানুষ দেখে যদি মাস্টারই মনে না হয় তো কিসের মাস্টার? মাস্টার এমন হবে দেখলেই পোলাপুনেরা হাগামত লেগে যাবে। তবে আগেরটা ছিল মিনমিনা শয়তান। এই সেই মিচকা একটা হাসি দিয়ে গলে গলে পড়তে। যেন পড়াতে আসে না, জামাই শ্বশুর বাড়িতে বেড়াতে এসেছে। হারামজাদা হারামজাদা। জয়তুলের নাতির দিকে নজর, পা দিয়ে ঠুকাঠুকি দিচ্ছে জন্মের মতো পা ভেঙে। এখন যা, যত খুশি ঠুকাঠুকি কর বলে হাতের ইশারায় ফরহাদকে ডাকলো। তার মুখ ভর্তি পান। ফরহাদ ইশারা দেখলো, তবে এই সাত সকালে পুরীর কথা শুনতে ইচ্ছে করছে না। এখান থেকে যাবে আবার স্কুলে, সেখানেও আবার কুকু করতে হবে ছেলে মেয়েদের। দূর, তার দেখেও না দেখার ভান করে স্বাভাবিকভাবে রুমের দিকে যেতে লাগলো। জয়তুল যাওয়ার স্বভাব মতো থুক করে ঘরের মধ্যে পিক ফেলে বলল, ওই ফরাইদ্দা, চোখের মাথা খাইছোস? ডাকি দেখোস না? ফরহাদ ঠোঁটে ঠোঁট চেপে বিরক্ত দমালো। খাটাইসা বুড়া বলে চোখ ঘুরে বলল, না দেখলে তো বেঁচেই যেতাম। জানি সেটা তো সম্ভব না, তাই দেখো না দেখার ভান করে সময় নষ্ট করার কোনো কারণ দেখি না। এদিকে আয়। ফরহাদ পুরো কুচকে বলল, কেন? এদিকে আইলে কি আমি তোরা খাইয়া ফেলামুনি? দাঁতের যে হাল, হারিকেন দিয়ে খুঁজলেও তো দুই একটা মারি ছাড়া কিছুই পাওয়া যাবে না। ভাত খাই গিলে গিলে আবার ফরহাদ, এত সোজা? তুই আইবি, না হলে আমার নাতবো বন্ধুর লোকে জুটি ধইরা ভাগাইছোস। চুল যে এখনো মাথায় আছে সেটা তোর ভাগ্য। জয়তুনের হুমকিতে ফরহাদের তেমন ভাবান্তর হলো না। সে বিরক্তি মুখে এগিয়ে এলো। জয়তুন হেসে বলল, বয়। ফরহাদ বসলো। বসতেই জয়তুন বলল, তোদের আগে ছোট ভাই বউ নিয়ে আইতাছে। চোখে মুখে আগুন নিয়ে ঘুরোস, এত আগুন আসে কোথা থেকে? লজ্জার তো সিটে ফোটাও দেখি না। ফরহাদ মনে মনে বিরক্তির শ্বাস ফেলল। শুরু হয়ে গেছে জয়তুনের জয়তুনগিরি। সে শ্বাস ফেলে পড়ল, যেটা নাই সেটা দেখারই কথা। তা ঠিক, সেটা যে নাই আমি ভালো করেই জানি। বড় হইলি তো আমার সামনেই, আমার সামনেই লুঙ্গি খুলে নদীতে ঝাঁপিয়ে পড়ছিস। লাজের বয়সেই লাজ ছিল না, এখন আইব কোথা থেকে? ফরহাদ কিছুক্ষণ বিরক্তি মুখে তাকিয়ে রইল, তারপর বলল, এটাও একদম ঠিক। তো এখনো ঝাঁপিয়ে পড়তে পারি, পড়বো? আমার সামনে পড়া লাভ কি? বিয়া কইরাও বউয়ের সামনে পড়। দুই বন্ধুর তো সেই মুরত নাই। তোর বাপ মায়ের রে ডাক খালি খালি জমি জমি জমি, এত খালি জমি দিয়া করবো কেরা?
বড় পোলা শহরে ফুরুত, ছোটটার কোনো দোষ কে জানে। মাইয়া মানুষ দেখলেই সাত কইরা ওঠে। তোর মাই করে ডাকি, আলাউদ্দিনের কাছে একটু আইতে পারে না? আমার মন কয় তোর ঘরে বদমাইশ পরি বসে আছে। বসে থাক, দাঁড়িয়ে থাক, আপনার সমস্যা কি? বাপের তো ভদ্রতা ডান বাম দিয়া বইয়া সইয়া পড়ে, তুই এমন বেয়াদব হইছস কে? সঙ্গতোষে লোহা ভাসে। কি কইবার চাস? আমি তো কিছুই চাই না, কেন ডাকছেন সেটা বলেন। তোর বাপ নাকি হাসপাতালে গেছিল, এরশাদকে বলল আমার সাথে নাকি জরুরি আলাপ আছে, বাড়িতে আসবার চাই। কাহিনীটা কি? পুকুরে মাটি দিয়া তো জীবনেও আর সারেং বাড়ি পা রাখে নাই, এখন কোন দরকার পড়লো? আমি জানি না। তা জানবা কে? শুধু আছে আদারলাহান তেজ। তবে আমি আগেই কইতাছি, জমি জমার ব্যাপারে হইলে আমি কিছু করতে পারবো না। কিসের জমি? ও মা, তুই জানোস না? না, আমাকে ইটের ভাটার সাথে এক দাগের জায়গা চেয়ারম্যানের, সেখানে তোর বাপেরও তো আছে। চেয়ারম্যান এখন চাই, আমি ভাই কোন জায়গা টায়গা বেচবো না, জায়গা জমি বেচে পড়ে কপাইল্লারা। আমি পুরা কপাইল্লা নি না, বেচলে নাই, সমস্যা কি? চেয়ারম্যান তো আর তোর বাপ আবার এক পেট। তাই ভাই আগেই কইলাম, ইষ্টিরি জায়গার, জমির জায়গার। ফরহাদ মাথা ঘোরালো না। জমি টমি নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই, সে ভাবলেশীন ভেবে পড়ল। আর কিছু? কি আর কিছু? ফরহাদ উত্তর দিল না, সে উঠল। তার উঠে থেকে জয়তন বলল, দুপুরে কিন্তু এখানে খেয়ে যাবি। ফরহাদ তারও উত্তর দিল না, সোজা এলো বিনার ঘরে। এই রুমে পা রাখার সাথে সাথে তার মেজাজ গরম হয়। চারিদিকে শুধু রং আর রং, চকচকে চকচকে, এমনকি দেওয়াল ভরা রং বেরঙের এটা ওটা। মাথা ধরে যায় ঠাস করে। আর আজ তো আগে থেকেই গরম, তাই বসতে বসতে মাথার একটা থাপ্পড় লাগালো, লাগিয়ে বলল, বিজ্ঞান বই বের করছিস কেন? আজ বৃহস্পতিবার, বলছি না এই দিনে ইলেকটিভ ইংলিশ আর জ্যামিতি করাবো। আজ বৃহস্পতিবার না, বুধবার। তবুও বিনা টু শব্দ করলো না, তাও ওটা ধরে আরও কয়েকটা পড়বে। তাই চুপচাপ গণিত বই টেনে নিল। ফরহাদ বসলো, বসতে বসতে স্বাভাবিকভাবে বলল, পরীক্ষা যদি সত্যিই দিতে চাস, ছোট চাচারে জাপটে ধর গিয়া। এই বুড়ির উপরে এরশাদ শাহবাজ কেউ যাবে না। আমার বাপ যদি একবার পা রাখে, ঠিক জয়তনের মাথার ঘন্টা বাজিয়ে বাড়িতে ফিরবে। তাই পড়ালেখার জন্য কেউ যদি জয়তনের বিরুদ্ধে চায়, সেটা ছোট চাচা। বিনা আগে মাথায় কিছুই বুঝল না। মাথার থাপ্পড় এখনো হজম হয়নি। গত 1 বছরে মাথায় যে পরিমাণ থাপ্পড় খাতার বাড়ি খেয়েছে, তার ধারণা যেন কোনো সময় তার সব স্মৃতি টিটি সব উল্টে মুছে যায়। তাই মাথায় হাত বুলিয়ে হা করে তাকালো। বলেছে এটা কি? পরীক্ষা, ঘন্টা? আবার জিজ্ঞেসও করা যাবে না, করলেই শুরু করবে বাড়ি। দূর। আয়নার আজ শরীর ভালো, মাথা যন্ত্রণা নেই, তবে মাথাটা হালকা ভার। তাই ধীরে ধীরে নিজে উঠে দাঁড়ালো। বাড়ি ফেরা তোড়জোড় চলেছে, এক্ষুনি বেরোবে সবাই। আম্বিয়া পাশেই, তবে এগিয়ে ধরল না। সে বলতে গেলে আছে নামের, টুকটাক এগিয়ে দেওয়া ছাড়া তেমন কোনো হাবভাবও নেই। আয়না অবশ্য এদের কাছ থেকে কিছুটা আশা করে না, বরং কিছু করলেই ভয় করে। আজকে সকালটা একটু অন্যরকম। আয়না কেন জানি মনে হলো, কেন কে জানি। তবে পাশের কেবিনে শাহবাজের কণ্ঠ বা পায়ের আওয়াজ এখনও পাওয়া যাচ্ছে না। হয়তো আশেপাশে আছে, কোনো কারণে হাসপাতালে আছে কে জানে। দিব্যি এ মাথা থেকে ও মাথা সুস্থ স্বাভাবিক মানুষের মতো ঘুরছে। ক্যানোলা তো কালকেই খুলে শেষ, তাই নার্স গেছে হাতে সুই দিতে। কি কারণে কে জানে সেই নার্সকে দিয়েছে এক ধমক। নার্স গেল বকতে বকতে, ঔষধও মনে হয় না একটাও ঠিকমতো নিয়েছে। দুটো চেলা আছে, সম্ভবত তাদের নাম, একটার নাম মান্না আরেকটার নাম হাবির। কিছুক্ষণ পরপর এটা ওইটা দৌড়ে আনছে। আম্বিয়া ইনি একবার গিয়েছিলেন, তাকেও দিয়েছে এক ধমক। সেই যে ধমক খেয়ে এখানে মুখ ফুলিয়ে আর ওমুখও হয়নি, তার সাথেও আর খুব একটা কথাও বলেনি। তখনই এর সাথে সে দরজায় টোকা দিল, দিয়ে আয়নার দিকে তাকিয়ে বলল, আর কোনো সমস্যা আছে? আয়না চোখ তুলে তাকালো না। সারিং বাড়ির প্রতিটা মানুষ খারাপ, নিজ নিজ জায়গা থেকেই খারাপ। সে শুধু দুপাশে মাথা নাড়ল। এরশাদ দেখলো, দেখে আম্বিয়ার দিকে তাকালো। সে বা আম্বিয়া কেউ কারোর সাথে অতি দরকার ছাড়া কথা বলে না, না বলার কারণ আছে। তাই এরশাদ ফিরেও তাকায় না, তবে আজকে তাকিয়ে পড়ল, জিনিসপত্র সব ধানে নিয়ে যা। আম্বিয়া আর দাঁড়ালো না, একবার আয়না একবার এরশাদের দিকে তাকিয়ে বেরিয়ে গেল। এরশাদ অবশ্য এগোলো না, নিজের জায়গায় দাঁড়িয়ে বলল, মিথ্যে বলছো কেন? আয়না আঁচড় মুঠে করে ধরল। তার চোখে মুখে স্পষ্ট, যা জিজ্ঞেস করেছি সুন্দর মতো উত্তর দাও। তা না হলে এই সন্দেহের উপরে যে থাপ্পড় তোমার চাচার কানে মরেছে, সেটা যদি সত্যি হয়, এর ফল কারো জন্যই ভালো হবে না। আজিজ চাচার কথায় এরশাদ পুরো কুচকে তাকালো, তাকিয়ে বলল, মানে? তিনি বলেছিলেন মিথ্যা না বললে বিয়ে হবে না, আর বিয়ে না হলে আমি আর সমাজে মুখ দেখাতে পারবো না। আমি তো ভালোই, বড় বাবাও পারবে না। এরশাদ কিছুক্ষণ বুড়ো কুচকে তাকিয়ে রইল, তারপর বলল, বিয়েটা তুমি নিজের ইচ্ছায় করেছো? হ্যাঁ। এর আগে বা পরে আর কিছু নেই তো? না। মন থেকে এই বিয়েটা মানতে পারবে? হ্যাঁ। বেশ, তবে একটা কথা মাথায় রেখো, সারেং বাড়ি ততক্ষণই তোমার যতক্ষণ তুমি সারেং বাড়ির।
আয়না আর কিছু বললো না, এরশাদও আর কিছু বললো না। সে বেরিয়ে এলো। বেরোতে বেরোতে দরজার পাশে হেলান দিয়ে দাঁড়ানো শাহবাজের দিকে একবার তাকালো। তাকিয়ে যেতে যেতে বলল, আমার কাজ আছে, চেয়ারম্যান মনে হয় কোনো ঝামেলা পাকাবে, বউ নিয়ে সোজা বাড়ি যা। শাহবাজ সোজা হয়ে দাঁড়ালো, দাঁড়িয়ে কেবিনের দিকে তাকালো। আয়নাকে শুনিয়ে বলল, একবার যে গুছিয়ে মিথ্যা বলতে পারবে সে 1000বারও পারে ভাই। এরশাদ যেতে যেতেই শুনলো, তবে আর কিছু বললো না। আয়নাও বলল না। সে ধীরে ধীরে বেরোলো। শাহবাজ একগালে হেসে বলল, যেতে পারবেন পীড়িতের বউ, নাকি কোলে করে নিতে হবে? শাহবাজ ভেবেছিল আয়না কিছু বলবে না, তবে তাকে অবাক করে দিয়ে আস্তে করে নরম সুরে বলল, পারবো। সামান্য ছোট্ট একটা শব্দ, তবুও শুনে শাহবাজের শরীরে আগুন জ্বলে উঠল। এমন ঢং যেন দুধও চেনে না, গোলও চেনে না। এসব ঢঙে শাহবাজ ভোলে না, তাই হনহনি বেরিয়ে গেল। আয়না সে বেরিয়ে যাওয়ার দেখলো, দেখে ধীরে ধীরে এগিয়ে বাহিরে এলো। এসে অবাক হলো, কেউ নেই, আম্বিয়া উনিও নেই। একটা ভ্যান চালকের জায়গায় শাহবাজ বসে আছে। তাকে দেখে হেসে বলল, আসেন পীড়িতের বউ, শ্বশুরের বাড়ি পীড়িতের স্বামী আপনাকে উড়িয়ে নিয়ে যাবে। আয়না ঢোক গেল। তার চোখে মুখে আবারও স্পষ্ট ভয় দেখা গেল। না ভ্যানে ওঠার জন্য না, গ্রামের মেয়ে ছোট থেকে বড় হলো এই ভ্যানে চড়ে চড়ে। তবে এই যে সারিং বাড়ির নাতি বসা, যত ভয় তো তাকে। তবুও ধীরে ধীরে এগিয়ে উঠে বসলো, একেবারে মাঝে চলে এলো। ভালোভাবে যে তাকে নিবে না তা ঠিক না, জানে না। হলেও তাই, তার বসতে দেরি, প্যান্ডেল দিতে দেরি হয়নি। আয়না খিচে ধরে বসে রইল। শহরের পাকা রাস্তা, সেখানে সামান্য না হলেও গ্রামের রাস্তায় এসে আয়নার অবস্থা খারাপ হয়ে গেল। এবড়ো থেবড়ো রাস্তা, তার মতেই মাথায় ঝাঁকুনি। তার মনে হলো সে সত্যিই উড়ে পড়ে যাবে। তাই বাঁচাতেই ফট করে পেছন থেকে শাহবাজের গেঞ্জি মুঠো করে ধরল। ধরতেই ভ্যান ফট করে থেমে গেল। আয়না চোখ মুখ খিচে বলল, আমি যেতে পারবো না, একদম না, মাথায় যন্ত্রণা হচ্ছে। শাহবাজ না ফিরল, না কিছু বলল, তবে ঝাড়া মেরে গেঞ্জি থেকে হাতটা ঠিক ছাড়ালো। ছাড়িয়ে ভ্যান থেকে নেমে সোজা হেঁটে চলে গেল। আয়না অবাক নয়নে তাকিয়ে তাকিয়ে সে যাওয়া দেখলো। এই রাস্তাঘাট তার সবই পরিচিত। ইচ্ছে করলো সেও নেমে যেতে পারবে, তবে নামলো না। ভ্যানে শুয়ে চোখ বন্ধ করলো। মাথায় সত্যিই যন্ত্রণা হচ্ছে। কতক্ষণ রইল কে জানে। তার তন্ডা ছুটলো হালকা তুলো নিতে। সে টেনে চোখ খুলে দেখলো শাহবাজের দুই চেলা দুই পাশে। একটা হেঁটে হেঁটে আস্তে করে পেছন থেকে ভ্যান ঠেলেছে, আরেকটা সামনের দিকে হেঁটে হেঁটে ধীরে ধীরে ভ্যানটা এগিয়ে নিয়ে যাচ্ছে। জাফর হাঁটছিল ধীরে ধীরে মাটির পথ ধরে। তাদের স্কুলটা পড়েছে প্রায় সদরের কাছাকাছি। কাছাকাছি হওয়ার কারণ অবশ্য একটাই, শুধু মিঠাপুকুর না, যেন আশেপাশে যত গ্রাম আছে সব জায়গা থেকেই ছেলেমেয়েরা পড়তে পারে। এই স্কুলটা করেছিল তার বাবা। তিনি চেয়েছিলেন ছেলেমেয়েদের পড়াশোনা আর একটু সহজ হোক। অবশ্য সত্যি বলতে শুধু যে এই একটাই কারণ তা না, তিনি চেয়েছিলেন এমন কিছু হোক যাতে সারেং বাড়ির মানুষ না থাকলেও নামটা যেন থাকে। আর স্কুলে এমন একটা ব্যবস্থা, সেখানে নাম টাকা নাম দুটোই হয়। বাবার চিন্তা বিফলে যায়নি। তাদের গ্রামের হাই স্কুল ছিল না, যেটা ছিল সেটা আরও দূরে, তাই অল্পতেই উঠতে খুব একটা বেগ পেতে হয়নি। তার পাশেই পৃথিলা, চুপচাপ শান্ত আর কি একটা মায়াময়ী একটা মুখ। জাফরের দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করে, তবে ভয় খুব একটা চোখ ফেরায় না। মেয়েটা খুব বুদ্ধিমতী, বেশি আবেগে দেখালেই দুয়ে দুয়ে চার করতে সময় লাগবে না। তবে বলতেই হবে মেয়েটা হয়েছে একদম অন্যরকম। ভেতরে কোনো আভাস কাউকে বুঝতে দেয় না। নিজের পাশে চারিপাশে শক্ত একটা খোলস যেন তৈরি করে রেখেছে, সেটা ডিঙিয়ে তাকে পড়া এত সহজ না। জাফর চোখ ফিরিয়ে সামনের দিকে নিল। তার গায়ে ঘিয়ে রঙের পাঞ্জাবি, দুহাত পেছনে মুড়ে বুক টান টান করে ধীরে ধীরে হাঁটছে। না চাইতেও সারিং বাড়ির একটা অহম ঠিক যেন ফুটে ওঠে। পৃথিলা অবশ্য হাঁটছে স্বাভাবিকভাবে। সে সবসময়ই এমনই, সাধারণ, খুব সাধারণ। গায়ে রূপালি কাপড়ে কালো কাপড়, মাথায় সাধারণ একটা খোপা, আঁচলটা কুড়িয়ে চাদরের মতো গায়ে খুব গুছিয়ে নেওয়া। যাকে প্রথম দেখায় মনে হয় খুব সাধারণ, তবে যত কাছে তত বোঝা যায় আসলে কতটা অসাধারণ। আজকে রোদের তেজ নেই, আকাশটাও মেঘলা, তাই চারিদিকে আবহাওয়া কিছুটা কোমট। এই বছরের প্রথম বৃষ্টি মাটির বুকে মিশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। এই নেওয়ার কত আয়োজন, অথচ মিশেই নিঃশেষ সে। জাফর রাস্তার দিকে দৃষ্টি রেখেই বলল, তোমার কি হাঁটতে কষ্ট হচ্ছে? প্রীতিলা হালকা হাসল। তারা যাচ্ছে স্কুলে। সকাল থেকে সাবিহা সারেং বাড়িতে, বউ আসবে, নানান আয়োজন চলেছে। সে চুপচাপ বাসায় ছিল। তখনই বিনা মেয়েটা দৌড়ে এসে বলল, সাবিহা ভাবি আপনাকে তৈরি হতে বলেছে, ছোট চাচা স্কুলে নিয়ে যাবে। প্রীতিলা অবাক হয়নি। সাবিহা নিশ্চয় গিয়ে কিছু বলেছে। এই মেয়েটাও না, তারা চাকরি দেবে আবার নিজে নিয়ে পরিচয় করিয়ে দেবে। আজকাল এত দায় কার থাকে? অথচ এই পাগল মেয়েটা সেই ব্যবস্থাও করে ফেলেছে। এই পাগল মেয়েটার ঋণ এই জীবনে শোধ নেওয়ার নয়। সে হেসেই বলল, বলবো না ইচ্ছে না হচ্ছে, হাঁটার অভ্যাস নেই, তবে ভালোও লাগছে। জাফরও হাসলো। সে ইচ্ছে করে ভ্যান নেয়নি, মেয়েটার পাশে পাশে থাকতে তার ভালো লাগে। শান্তভাবে যখন কথা বলে মন দিয়ে শুনতে ইচ্ছে করে। ভ্যান নিলে তো 2 মিনিটে পৌঁছে দিত।
তবে এই যে সময়, এটা পেতো কোথায়? মেয়েটার পাশে আজ আসতেও তো তার বাহানা লাগে। তাই বের হতেই বলল, তাড়াহুড়োর তো কিছু নেই, যদি ধীরে ধীরে হেঁটে যাই সমস্যা হবে? মেয়েটাও সাথে সাথে হালকা হেসে বলল, কোনো সমস্যা নেই, চলুন। সেই চলায় ধীরে ধীরে প্রায় এগিয়ে আসতে জাফর হেসেই বলল, চলো ওই গাছটার নিচে একটু দাঁড়াই। পৃথিলা বিনা বাক্যে এগিয়ে গেল। যেতে একটা ভ্যান প্রায় বাতাসের গতিতে তাদের পেছনে সাইড দিয়ে গেল। পৃথিলা জাফর দুজনেই হতভম্ব হয়ে ফিরে তাকালো। তারা এতক্ষণ সেখানেই ছিল, যদি সাইড না দিত উড়ে ধান খেতে গিয়ে পড়তো। জাফর হতভম্ব ভাবেই বলল, ভ্যানে শাহবাজ ছিল না? পৃথিলার হাসি পেয়ে গেল, অবশ্য ও হাসলো না। এখানে এসেছে পর থেকে এক এক আজব কিসিমের মানুষ দেখেছে সে। একজন বিনা কারণে আগুনের তেজ, রাগ, বিরক্তি চাঁদিতে নিয়ে ঘুরেছে, আরেকজন পানির মতো শান্ত নির্বিকার চিত্তে নাড়া মাথা নিয়ে ঘুরে ঘুরে সব কাজ করছে। আর একজন এটাকে কোন ক্যাটাগরিতে ফেলবে পৃথিলা জানে না। সে হাসি দমিয়ে বলল, জাফর আগের মতোই বলল, মেয়েটা তো পড়ে যাবে, তার মধ্যে অসুস্থ, কোন আক্কেলে এমনভাবে নিচ্ছে? তাছাড়া আর মানুষজন কই? এই পাগলের সাথে এই মেয়েটাকে একা ছেড়েছে কে? তাড়াতাড়ি আসতো, স্কুলে তোমাকে পড়ে নিচ্ছি, মেয়েটাকে তো মেরে ফেলবে বলে জাফর এগোতে গেল। পৃথিলা জাফরের হাতটা আলতো করে টেনে ধরে বলল, আপনি আমার বাবার বয়সী, তাই সবার মতো ছোট চাচাই বলছি, এত ব্যস্ত হওয়ার কিছু নেই, তাদের মতো ছাড়ুন। আপনারা ছেড়ে দিলেই তারা নিজেদেরকে আঁকড়ে ধরার চেষ্টা করবে, বোঝার চেষ্টা করবে। জাফর কেঁপে উঠল, কেঁপে হাতের দিকে তাকালো, সাথে সাথে চোখ ফিরিয়ে ক্ষেতের দিকে তাকালো। তার চোখে পানি চলে এলো। পৃথিলা হাত ছেড়ে বলল, কোনো সমস্যা? জাফর তাড়াতাড়ি পাঞ্জাবির হাতায় চোখ মুছে বলল, চোখে কি জানে পড়লো মা, হয়তো পোকা টোকা হবে, ধান ক্ষেত থেকে উড়ে এসেছে। আল্লাহ, তাই নাকি? কই দেখি। জাফর অবশ্য ফিরল না, পানি ফেরাতে পারছে না, তাই সামনের দিকে এগোতে এগোতে বলল, ঠিক হয়ে গেছে, সমস্যা নেই, তুমি এসো মা। এই মেঘ আসবে না, কেটে গেলে রোদের তাপে হাঁটতে পারবে না। পৃথিলা অবাক হয়ে কিছুক্ষণ হনহনিয়ে এগিয়ে যাওয়া মানুষটার দিকে তাকিয়ে রইল। বলছে সমস্যা নেই, আবার দুহাত ঘষে ঘষে অনবরত চোখ মুছে যাচ্ছে। আশ্চর্য। মিঠাপুকুর হাই স্কুলটা 2 তলা, মাখন রঙে বড় একটা মাঠের মাঝখানে মাথা উঁচু করে স্কুলটা দাঁড়িয়ে আছে। তার পাশে বিশাল একটা বটগাছ, তার মোটা শিকড়গুলো অনেক দূর পর্যন্ত ছড়িয়ে আছে। এখনও স্কুলের ঘণ্টা পড়েনি, তাই সেই শিকড় মাঠ বারান্দা জুড়ে নীল সাদা রঙের স্কুল ড্রেসে মেয়েরা হুটোপুটি খাচ্ছে। সেই ছেলে মেয়েদের মাঝে হেডমাস্টারের রুম থেকে পৃথিলা আর জাফর বের হলো। তার মুখটা কিছুটা শুকনো, অবশ্য নিজেকে সে সাথে সাথেই সামলে নিয়েছে। তবুও আকাশের বৃষ্টি আর চোখের কান্না দুটোর একবার হলেও রেশ কিছু সময় তো থাকবেই। পৃথিলা সেই শুকনো মুখটা নিশ্চুপ দেখলো, অবশ্য আর কিছু জিজ্ঞেস করেনি। সারেং বাড়ির গল্প সাবিহার মুখে শুনেছে, হয়তো স্ত্রীর অকাল মৃত্যু সন্তানেতেই, তাই হাহাকার হয়তো লোকটার ভেতরে জমাট বেঁধে আছে। তাই হয়তো সবাইকে সমানভাবে ভালোবাসতেও পারে, স্নেহ করতে পারে, যেমন নিজের ভাইয়ের ছেলেমেয়েদের স্নেহ করে তেমনই অন্যদেরও করেন। তাই যেমন তাকে নিয়ে দুশ্চিন্তা করেছে, তেমনই তার আয়নাকে নিয়েও। কিন্তু মানুষের ভালোবাসার স্নেহ হয় সাগরের মতো বিশাল, সেখানে থেকে পানি যতই তুলে নাও শেষ হবার নয়। পৃথিলা স্বাভাবিকভাবেই চোখ ফিরিয়ে হেডমাস্টারের দিকে তাকালো। হেডমাস্টার তাদের সাথেই বের হয়েছে, হাসি খুশি ছোটোখাটো মানুষ। সে হেসেই বলল, আপনার আসার প্রয়োজন ছিল না জাফর ভাই, আপনি বলেছেন এটাই যথেষ্ট। তাছাড়া একজন মহিলা শিক্ষকের খুব প্রয়োজন ছিল, আজ পড়া গায়ে পড়াতে আসতে চাই কে? আর গ্রামের মেয়েরা কোনো রকমের মাধ্যমিক, তার মধ্যেই শেষ। একজন মহিলা শিক্ষক থাকলে মেয়েরা স্বাচ্ছন্দ্য বোধ করবে। জাফর হালকা হাসলো, হেসে বলল, তাই তো ধরে বেঁধে নিয়ে আসলাম, যদি আবার মন উল্টে যায়। পৃথিলাও হাসলো, সবকিছু এত সহজ হবে সে ভাবেনি, অথচ 2 দিন আগেও নিজেকে নিঃস্ব ছাড়া কিছুই মনে হয়নি। হেডমাস্টার পৃথিলার দিকে তাকিয়ে বলল, তাহলে ম্যাডাম পৃথিলা, দেখা হচ্ছে তাহলে। আশা করি আমাদের স্কুলটা খারাপ লাগবে না। অবশ্যই স্যার, এত সুন্দর স্কুল খারাপ লাগার প্রশ্নই আসে না। হেডমাস্টার বিদায় দিয়ে নিজের জায়গায় গেলেন। স্কুলের ঘণ্টা পড়েছে, সব ছেলেমেয়েরা দৌড়ে নিজের ক্লাসরুমে যাচ্ছে। পৃথিলা সেই দিকে তাকিয়ে বলল, বিনয় স্কুলেই পড়ে? হ্যাঁ, এবার সে মাধ্যমিক দেবে। বিয়ের ঝামেলায় স্কুল পড়া সব লাটে উঠে আছেন। আমাদের ভাড়া তো ও এখানে, বিনাকে বাড়িতেও পড়াচ্ছে। পৃথিলা অবাক হয়ে বলল, উনি শিক্ষকতায় পেশায় আছেন নাকি? জাফর একবার হেসে বলল, প্রাণখোলা হাসি। পৃথিলা অনেক অবাক হয়েছে, না বোঝার কিছু নেই, তাই হেসে বলল, ও খুব ভালো ছেলে, এমনি উপরে যাই থাকুক, মানুষ হিসেবে যদি বলো, আমি ওকে 100-তে 90 দেবো, বাকি 10 কাটবো ও রাগ আর বিরক্তির জন্য। পৃথিলাও হাসলো, এমন পেশায় বিস্ময়েরই বিষয়। তারা স্কুল থেকে বেরোতেই এরশাদকে দেখল। এখানে না, অবশ্য একটু দূরে রাস্তার ওপারে কিছু লোকের সাথে দাঁড়িয়ে, হাতে সিগারেট। লোকগুলো কিছু বলছে, সে শান্তভাবে শুধু শুনছে, দৃষ্টি মাটিতে দিকে। তারা এগিয়ে গেল, এগিয়ে যেতেই সেই মাটি এরশাদের ছায়ার পাশে একটা নারী ছায়া পড়ল।
পড়তেই এরশাদ চোখ তুলে তাকালো, আর তাকাতেই তার চোখ আটকে গেল কালো কাপড়ের মাঝে রোদে গরমে ঘেমে লালচে একটা মুখ। সেই মুখের মাঝে অসম্ভব সুন্দর দুটো চোখ। সেই মেয়েটাকে কেউ কি বলেছে তার চোখ দেখে যে কেউ প্রেমে পড়বে, আর পড়বে বলে ভুল, মানুষটার হাতটা অতি সহজেই ধরে ফেলেছে। আর ধরেছে বলে এরশাদ সবার চোখের আড়ালে তার হাতের জ্বলন্ত সিগারেটটা হাতের মুঠোয় ধরে ফেললো। হাত চলল, তার সাথে এরশাদের অনেক কিছুই যেন জ্বলে পড়ে শেষ হলো। অবশ্য মুখ তার আগের মতোই শান্তভাবেই সব সময়ের মতোই সুন্দর করে তাদের দিকে তাকিয়ে হাসলো। সেই সুন্দর মার্জিত কিছু না বোঝার সরলতার হাসি। আয়না ভ্যান থেকে একেবারে পা রাখলো চন্দন কাঠের পিঁড়িতে। জড়সড় হওয়ার কারণ জয়তুন আরা তার ঠিক সামনে। শেষবার দেখেছিল অনেকটা আগে, কত বয়স মনে হয় তখন, দেখেই ভয়ঙ্কর চাঁদের বুড়ি মনে হয়েছিল, আর এখন এক রাক্ষসী ডাইনি বুড়ি। তার বড় মা বলতো, মানুষের ভেতরে যেমন বাইরেও ধীরে ধীরে তেমন হয়ে যায়, সেটা যেমনই থাকে। কালা কি আর ধলা? অনেক সময় দেখবা কালা মানুষরাও লাগে পদ্ম ফুলের মতো সুন্দর, মনে হয় নূরের একটি আলো বাইর হচ্ছে, দেখলেই মন প্রশান্তি বাতাসে ভৈরা যায়। আসলে তো ভেতরে পবিত্র, আর পবিত্র বলেই তার চেহারায়ও পবিত্র বিরাজ করে। আবার অনেকে দেখবা দেখতে খুব সুন্দর গোছানো পরিপাটি, তবে চেহারায় মায়া নেই, দেখলেই গা ছমছম করে, ভেতরে অন্যরকম আতঙ্ক লাগে। আসলে তার ভেতরে ময়লা পাপ। আমার চোখের দেখায় বুঝি না, তবে এই যে ভেতরে আত্মাটা ঠিক অনুমান করতে পারি, আর পারে বলেই এমন লাগে। আয়নার মনে হয় এই জয়তুন আবার তার ক্ষেত্রটা ঠিক। গায়ের রং তার ধবধবে ফর্সা, বয়স হয়েছে, চামড়ায় ভাস্ত থাকবেই, তবে চুল পরিপাটি করে তেল দিয়ে গোছানো, ফর্সা মুখ সাদা, সোনালি মিশেলের চুলগুলো রোদে চিকচিক করেছে। গায়ে সাদা করতের কাপড়, সে কাপড়ও যে যত্নের তা দেখে স্পষ্ট। হাত পা শরীর বয়সে দুর্বল হলেও কোথাও তাদের দাদির মতো রুক্ষতা নেই, দেখে বোঝা যায় নরম কোমল, মাটির স্পর্শ পায় না বললেই চলে। তবুও দেখে আয়নার গলা শুকিয়ে গেল, ভেতরে রীতিমতো কাঁপছে। অথচ ওই যে শহরে আপাটা, কোনো পরিচয় নেই, চোখের দেখা নেই, তবুও এক ঝলক দেখলেই মনে কি শান্তি। আয়নার মনে হয় এই আপার ভেতরটা পবিত্র, আর পবিত্র বলেই এমন। বলে আয়না আর চোখে একবার পাশ ফিরে তাকালো। বউয়ের কথা শুনে আশপাশ থেকে মেয়ে বউরা দৌড়ে এসেছে। সেই দিন জয়তুন আরা ধমকে তাড়িয়ে দিলেও আজ হাসি মুখে সবার সাথে কথা বলেছে, পানির বাটা এগিয়ে দেওয়া হয়েছে। আর এত মানুষের মাঝে আয়নার একটা স্বস্তি মুখটা খুঁজে পেল না, তাই তার ভয়ের সাথে মনটাও খারাপ হলো। অবশ্য এই খারাপ লাগা কারো চোখে পড়ল না, সবার চোখে পড়ল আয়নার চোখ ধাঁধানো রূপ। সেই দিন ছিল ক্লান্ত বিধ্বস্ত, আজকে চেহারায় চাঁদের কঙ্কালের মতো রক্ত জমাট বাঁধা নেই, যতটুকু আছে সেই অস্পষ্ট। মাথায় ব্যান্ডেজ, চোখ মুখ কিছুটা শুকনো থাকলেও তাদের রূপের ঝিলিক কমতি নেই। এক এক করে সবাই নতুন বইয়ের মুখ মিষ্টি ছোঁয়ালো, বরণ করলো। করতেই জয়তুন হাঁক ছেড়ে বলল, ওই শাহবাজ কই রে, বউ কি হাইটা করে আইবনি? শাহবাজের টিকেও কেউ খুঁজে পেল না। আয়না মনে মনে হাঁপ ছাড়ল। তার হাঁপ অবশ্য বেশিক্ষণ স্থায়ী হলো না, এই বড় জোর ঘণ্টাখানেক। ততক্ষণে আয়না বসার ঘরে আরাম করে বসেছে, মাথায় ঘোমটা, অনেকেই আসছে যাচ্ছে। তখনই তার আরামকে ব্যায়াম করে সারেং বাড়ির বসার ঘরে 2 বস্তা কাগজের ফুল নিয়ে কালাম এলো। জয়তান ভ্রু কুচকে বলল, এগুলো কি রে কালাইম্মা? তখনই শাহবাজ ভেতরে এলো, আড়মোড়া ভঙ্গিতে ভাঙতে ভাঙতে একগালা হেসে বলল, বুবু চান রাতা মুরগি জবাই, সবচেয়ে বড় দোকানের মিষ্টি আনলে শুধুই হবে? আসল কাজই তো করো নাই, পীড়িতের বউ আমার, আমাকে বিয়ে ছাড়া উপায় নাই। সে কি শাহবাজের বুকে সাদামাটা ঘরে আইবনি? তাই তো এই আয়োজন, তার জন্য এইটুকুই যদি না করতে পারি তো বুবু করলামটা কি? জয়তন যারা খুব মজা পেল, কিক করে হেসে বলল, দূর হ হারামজাদা, লাজ লজ্জার বালাই নাই, অত বালাই টালাই নিয়া ভাবার সময় নাই। বললেই কালামের দিকে তাকিয়ে বলল, যা ভাই সুন্দর করে বাসর টাসর সাজা, জীবনে প্রথম বিয়া, প্রথম বউ, প্রথম বাসর ঘর, কোনো কমতি যেন না থাকে। কালাম সব সময়ের মতো নির্বিকার চিত্তে উপরে গেল। শাহবাজ হাত পা ছড়িয়ে ঠিক আয়নার সামনে বসে বলল, মাথার যন্ত্রণা কমেছে বিবিজান? কমলে বলবেন, আমি নিজ দায়িত্বে আবার বাড়ানোর চেষ্টা করব। শাহবাজকে বিয়ে ছাড়া তো আপনার উপায় ছিল না, সেই উপায়ের ঝাঁ তো একটু সহ্য করতেই হবে, তাই না? আয়না উত্তর দিল না, তার গোল গোল চোখে তাকিয়ে রইল। আর একটা জিনিস ঠিক বুঝলো, মিথ্যে বলে বিয়ের জন্য এ তাকে জানে মারবে না, তবে তিলে তিলে শাস্তি ঠিকই দেবে। আর এই আতঙ্কেই সে ঢোক কিনল। আয়না অবশ্য জানে না তার ভেতরে সব আতঙ্ক চোখে মুখে স্পষ্ট বিরাজমান। আর সেই বিরাজমানে দেখেই শাহবাজ হাসলো, দুটোর ছড়িয়ে হাসা, আর হেসে আয়নার চোখে চোখ রেখেই চোখ মারল। মিঠা পুকুরের নীল আকাশে কালো মেঘ সারাদিনের শিমুলের তুলোর মতো উড়ে উড়ে করলেও কিছু রোদ তখনও ঝলমল করেছে। তবে মেঘমনির বিষাদ
নিয়ে জমাট বাঁধলো সূর্য ডোবার পরে। তাই তো হঠাৎ করে সন্ধ্যার পরে এক ঝুম বৃষ্টির মেঘা পুকুরে মাটিতে লুটিয়ে পড়ল। আকাশে তখনও কিছু তারার মেলা লুকোনোর সুযোগ পায়নি। আবহাওয়া আগের মতোই গুমোট, মাটির খড়খড়ে। সেই খড়খড়ে পুকুরে বড় বড় ফোঁটায় এক পশলা বৃষ্টি ঝুমঝুম করে মাখিয়ে দিয়ে গেল। আর মাখতেই পুরো মিঠাপুকুর গ্রামটা অন্ধকারে তলিয়ে গেল। একটা ছুতো পেলেই বিদ্যুৎ গায়েব। অথচ দেখো মাটিটাও ভেজেনি। আম্বিয়া কচকচ করতে করতে হারিকেন চালালো জায়তুল ততক্ষণে মশারির ভেতরে। সেখান থেকে বলল, সবার খানাপিনা শেষ? এরশাদ ভাই শাহবাজ কেউ ফিরেনি। দুপুরে খেয়ে বেরোলো, আর খবর নেই। বাকি সবার শেষ। ছোট চাচা ভাত খায়নি, এক গ্লাস গরম দুধ খেলো। ক্যা, শরীর ভালো না? তা আমি কি করে জানবো? সে কি কাউকে কিছু বলে? আগে তো রুম থেকেও বের হতো না, এখন কারণে ওখানে ঘোরাঘুরি। জয়তন কিছু বললেন না। হিসেবে এখনো বাকিটা শোধ হোক, তারপরে আবার নতুন করে কথা। সে উঠে বসলো। কোমর বাঁকা হয়েছে, পুরোপুরি সোজা হতে পারে না। সেভাবে বসে বলল, নয়া বউ কই? এখনো বিনার রুমে। সই পাইছে তোমার নাতনি। গুটুর গুটুর করে একদিনেই পেটের সব কথা শেষ। এমন ননদ কপালে জুটে মিলে। কাপড় টাপড় তো কিছুই নাই, বাড়ি ভরা বেরং কাপড়। গেছে বৈশাখে লাল পাড়ের একটা শাড়ি দিল না পিনাকে, সেটাই ভাবিকে হাতে মুখে ধুয়ে গুছিয়ে দিয়েছে পরে। মেয়েটা আসলেই সুন্দর, গা থেকে যেন আলো বের হচ্ছে। এরশাদের বেলায় তো দেখতেই পারস নাই, তখন ছিল কালমুখী, আর আজ আবার এত গুণ। ভালো, এক মুখে বিষ মতুম বিষ। হজম করিস কেমনে? যেভাবে তুমি করো। কাল পর্যন্ত তো চোখের বালি ছিল, আজ তাকে আদর্শ আগে বুড়িয়ে দিচ্ছ। সেটা তো আমার নাতনির জন্য, তোর কিসের ঠেকা? আম্বিয়া উত্তর দিল না। ছাদ থেকে বিকেলে কাপড় তুলেছে, সেগুলো গুছিয়ে আলনায় রাখলো। জয়তন এইদিকে তাকিয়ে খিকখিক করে হাসলো। সারেংবাড়ির প্রতিটি ইটের কোনায় খোঁজ তার আছে, তাই হেসেই বলল, আমার গহনার বাক্সগুলো আন। আম্বিয়া আলমারি খুলে এক এক করে মশারির ভেতরে এগিয়ে দিল। এই বাড়ির প্রতিটা কোনায় খোঁজ যদি জয়তনের কাছে থাকে, তার কাছে আছে প্রতিটা কোনার মায়া, যত্ন, আদর আগলে রাখা। জ্ঞান হওয়ার পর থেকে এই হাতে তো সব করেছে, অথচ এই বাড়ি সে কিছুই না। এই যে নয়া বউ পা রেখেছে সবে, তবে যে ক্ষমতার সারেং বাড়িতে এই মেয়ের আছে তার ধুলিকোনার সমানও নয়। আজটিতা কাজের লোক সে। তাদের মতো মেয়ের স্বপ্ন দেখতে নেই, ভালোবেসতে নেই। কেউ হাত ধরে কোনায় টেনে নিলে গতাগত করতে করতে চিত হয়ে শুয়ে পড়বে। তার মাকে কত নিজের চোখে দেখেছে, অথচ তার শরীরে ভরা দিয়ে রেখেছে ঘৃণা। কাজের মানুষ, কাজ করে যাবে তা না। অবশ্য জয়তন বিয়ের সময় ঠিক পাত্র জোগাড় করেছিল। যে জয়তনকে করবে তাকে তার প্রাপ্য দিতে সে কখনো কার্পণ্য করে না। আম্বিয়া নিজেই বিয়ে করেনি। এই ঘর, এই সংসারে প্রতিটি কাজ ভাজে ভাজে তার মায়া। না থাক অধিকার, মায়া কি আর এত সহজে কিছু বোঝে? জয়তন সব টেনে নিজের কাছে নিল, কত গহনা, অথচ পড়ার মানুষ নাই। সে দেখতে দেখতে বলল, নয় বউর যা চালাকে সব আনার ব্যবস্থা কর। আমি করব কেন? যার বউ সে করুক। বাসরের ব্যবস্থা করতে পারে, কাপড় চুরি আলতার করতে পারবো না কেন? জয়তন হাসলো। তার নাতি এরা, সে ভালো করে জানে কি চলছে। সে হেসে কিছু গয়না আলাদা করে বলল, এগুলো নয়া বউয়ের গায়ে দিয়ে দে। সারেংবাড়ি বউরা কখনো খালি গায়ে থাকে না। আম্বিয়া বাকি বক্সগুলো সুন্দর করে আগের মতোই তুলে রাখলো। সবসময় সেই রাখে। এই বাড়ির সংসারের চাবি তার হাতেই, তবুও কখনো লোভ করেনি। অবশ্য সবার লোভ কি শাড়ি গহনায় হয়? হয় না। কাজের লোক আশ্রিতা, থাকবে টাকা গহনার লোভ, অথচ সে করেছিল বামুন হয়ে চাঁদের। ঝলসে তো যাবেই। সে রেখে বাকি গহনাগুলো হাতে হাতে নিতে নিতে বলল, ও হ্যাঁ, বিয়ের সময় যে গহনা দিয়েছিলে সেগুলো সাবিহা দিয়ে গেছে। সেই দিন রাতে খুলে তার কাছে রেখেছিল। কয়েকটার অবস্থা তো বেহাল। বউ সেজে কোন কুস্তিগিরি খেলেছে তোমার নাতির সাথে কে জানে। গ্রাম শুদ্ধ মানুষ বুঝি, চোখে ঘোল খাবে। কুস্তিগিরি করুক আর যাই করুক, তোর কি? সুন্দর করে তুলে রাখ, নতুন করে গড়ানো যাবে। বলে জয়তন আবার শুনল। শুতে শুতে বলল, রাত তো মেলা, নয়া বউরে শাহবাজার রুমে দিয়াই। অন্ধকারে ভয় পাই না, পুরো দুতলা খালি। ছোট চাচা এক কোণে, শাহবাজ আসুক, তারপরে না হয় যেত। যা বলছি তাই কর। রাত বেড়েতে 7 গ্রাম করেছে, তখন ভয় করে নাই। এখন যত ঢং। তাছাড়া যত বাসঘর সাজিয়ে পাতিয়ে রাখুক, লাত্তি দিয়ে ঘর থেকে না বের করলেই হলো। আম্বিয়া আর কিছু বলল না। এক হাতে গহনা, আরেক হাতে হারকিন তুলে বিনার রুমের দিকে গেল। তার আর বিনার রুম পাশাপাশি। ছোটবেলায় দাদির সাথে ঘুমোতো, এই কিছুদিন হলো নিজের রুমে নিয়েছে। রাত করে পড়ে। দাদি তো সন্ধ্যা হতে না হতেই বিছানায়। দোতলায় মাঝামাঝিতে শাহবাজের ঘর, দোতলায় 3-3টে মানুষের বসবাস হলেও 3 জনে 3 প্রান্তের বাসিন্দা। এক কোণে চাপড়ে, আরেক কোণে এরশাদের রুমটা একেবারে শেষ মাথায়। তেমন বড় না, বরং বাড়ির সবচেয়ে ছোটই। পুরো রুমে একটা জানালা, তার মধ্যে একেবারে শেষের।
আলো বাতাসও কম, দেখতেও সাধারণ। এই সাধারণ রুমটা সে নিজের ইচ্ছায় নিয়েছে, নিজের মতো। শাহবাজের অবশ্য সেই রকম কোনো ধাত নেই, তার এসে পটাং করে শুতে রাতটুকু কাটলেই হলো। দরজা তো ভালোই, আম্বিয়া বিনা আর করে মনে করে যদি জানালা না লাগাই বা না খুলে, সে জানালা 2-3 দিনেও আর না লাগাবে না খুলবে, এমনই এসে পড়ে পড়ে ঘুমোবে। একসময় এই ঘর ছিল তাদের বাবা মায়ের। এই চওড়া দরজা, কাঠের সিলিং, দেওয়ালের গা বেয়ে পুরনো কাঠের আলমারি, জানালার ফাঁকে ফাঁকে ঘন পর্দা, চারিদিকে কি সুন্দর কারুকাজ। এখন অবশ্য আগের মতো অত গোছানো নেই, তবুও সবচেয়ে সুন্দর রুমটা যেন এটাই। আর এই ঘরে আনলায় পা রাখলে মনে মনে এক সাগর আতঙ্ক নিয়ে, এই যে এত সুন্দর রুম, এত সুন্দর সুন্দর আসবাবপত্র, সে তো কখনো দেখেনি। তাদের বাড়িতে ছিল কাঠের একটা চৌকি, তাতে বিছানা থাকতো চটের বস্তার ওপরে কয়েকটা ছেঁড়া কাটা। আসবাব বলতে তাদের কিছুই ছিল না, ছিল জং ধরা কয়েকটা ট্রাঙ্ক আর বাঁশের তৈরি আলনা। আর এই যে এত কিছু, গায়ে নতুন শাড়ি, গা ভর্তি গহনা, এগুলো তাকে বিমোহিত করলো না, বরং গায়ে চোখ পেঁচানো দেখলে যে অনুভূতি হয় আয়নারও ঠিক সেই রকম হলো। আম্বিয়া হারিকেনটা জানালার ওপাশে রেখে পেছন ফিরে তাকালো। আয়না জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে খাটের পাশে, মুখে চোখে ভয় স্পষ্ট। এটা অবশ্য নতুন কিছু না, বিয়ের পরে প্রথম প্রথম এমন ভয় সব মেয়েদের চোখেই মুখেই থাকে। আম্বিয়া বিয়ে না হোক, বয়স তো কম না, এমন কত দেখলো। 2 দিন যেতে না যেতেই এই ভয় মুচকি হাসতে পরিণত হয়। অবশ্য বলতেই হবে, কালাম বাসঘরটা সাজিয়েছে সুন্দর করে, লাল সবুজ কাগজে ফুল, তার মধ্যে চিকচিক জড়ি। পালঙ্কটা দেখতে ভালোই লাগছে, আর সেই কাগজের লাল সবুজ ফুলের পাশে লাল শাড়ি হাতে, নাকে গলায় গহনা পরা মেয়েটার মাথায় ব্যান্ডেজ। কোনো সাজসজ্জা না থাকলেও যেন চোখ ফেরানো দেয়। আম্বিয়া তাকিয়ে নির্বিকার গলায় বলল, শুয়ে পড়ো। এই বাড়ির নাতিরা কখন ফিরে তার কোনো হদিশ নেই। আয়না একটু এগিয়ে খাটের কোণে ঘেঁষে আস্তে করে বসলো। এত বড় বাড়ি, অথচ বসবাস হাতে গোনা মাত্র কয়েকজন মানুষের। বিদ্যুৎ যেতেই কেমন গা ছমছম করেছে, অথচ তাদের বাড়ির ছোট টিনের ঘরে ফিসফিস করে কথা বললেও এই রুম থেকে ওই রুমে সব শোনা যায়। আর এখানে গলা চেপে ধরলেও কেউ বুঝবার নেই। সে আস্তে কোমল করে বলল, আমি একা থাকবো। তো আমি কি বসে বসে এখন পাহারা দেব? সূর্য উঠতেই তো আবার দুনিয়ার কাজ। তার মধ্যে যে আসো দরজা খুলতে হয় তার। সন্ধ্যার পরে সে ছাড়া দরজার কপাটে কারো হাত রাখা নিষেধ, এইসব ভাইয়ের নিষেধ, কড়া গলায় নিষেধ। যদি কেউ ঢোকে সেটা আম্বিয়া নেবে, যদি কেউ বের হয় আম্বিয়া দরজা দেবে। আর এর মধ্যে যদি কারো কিছু হয়, এরশাদ ভাই হেসে হেসে তার গলায় ছুরি চালিয়ে দেবে। আয়নার টু শব্দটাও করল না, করে লাভ নেই, এখানে সে কেউ না। আম্বিয়াও বলল না, দরজা টেনে চলে গেল। যেতে আয়নার বুক ধক করে উঠল। হারিকেনের হলুদ আলোয় ঘরটা আরও বেশি অচেনা আর বিশাল মনে হলো। তবে সে নড়ল না, না খাটে উঠে শুল। যেভাবে বসেছিল ঠিক সেভাবেই বসে রইল। বসে থাকতে থাকতে কখন যে চোখ লেগে গেল বুঝতেই পারল না। সে ঘুমের মাঝে আয়না স্বপ্ন দেখল, একটা ছোট্ট নৌকায় বসে আছে, গায়ে সেই দিনের বিয়ের বিনারসি, সেই স্বাদ, সেই গহনা। নৌকার মাঝি নেই। সে ভয়ে আশেপাশে তাকালো, পানি আর পানি, কোনো কুল কিনারা নেই। তখনই এক বাতাসে ছোট নৌকাটা উল্টে ফেললো, আর ফেলতেই আয়না চট করে চোখ খুলে সোজা হয়ে গেল। খুলে স্বস্তির নিঃশ্বাস ফেলে অবশ্য সময় পেল না। দরজায় হেলেন দিয়ে শাহবাজ দাঁড়িয়ে আছে, হাতে সাদা খোলা একটা কাচের বোতল। সেখান থেকেই এক ঢোক গলায় ঢাললো। আয়না ঘুম স্বপ্ন আসবেক ঘটনায় কোনো হালচাল দেখতে পেল না, শুধু হাঁ করে টাপ টাপ করে তাকিয়ে রইল। শাহবাজ হাসলো, অবশ্য হাসির চেয়ে দুঠোঁট ভেটকানো বলেছে বেশি ভালো হবে। সে ভয়ঙ্কর ভেটকানো ঠোঁট দুটো আরও ভেটকিয়ে বলল, মাথায় যন্ত্রণা কমেছে বউ? আয়না উত্তর দিল না, আগের মতোই তাকিয়ে রইল। তবে হাঁটুর উপরে রাখা হাত দুটো ঠিক শাড়ি মুঠো করে ধরল। সেই মুঠো করে হাত দুটো হালকা বাতাসে ফুলে পাপড়িগুলো যেমন কেঁপে কেঁপে ওঠে, ঠিক সেভাবে তিত্তির করে কাঁপতে লাগলো। শাহবাজ ভেতরে এলো স্বাভাবিকভাবে দরজায় খিল দিল। না, নেশা হয়নি তার, খেলোই মাত্র এক ঢোক। এই এই এক ঢোক শাহবাজের কাছে এক বিন্দুর সমান, আর এই বিন্দুর পরিমাণ সে ইচ্ছে করে খেয়েছে। সে নিজেও চায় না তার নেশা হোক, তাই খিল দিয়ে চেয়ারটারে আয়নার ঠিক সামনে বসলো। বোতলটা রাখলো সাইডে রেখে বলল, যখনই দেখি গোল গোল চোখে তাকিয়েছ, লাজ লজ্জা বলে কিছু আছে? আয়না তাও চোখ ফেরালো না, আসলে সে থমকে আছে। সেই থমকে যাওয়া চোখের দিকে তাকিয়ে শাহবাজ আবার বোতল হাতে ভাব নিল, নিয়ে আরেক চোখ খেলো। খেতে খেতে বলল, চিন্তা করো না, নেশা আমার হয়নি, তাই ভুলেও ভাববে না যে যা বলছি যা করেছি নেশা ঘুরে করেছি। আমি সজ্ঞানে স্বেচ্ছায় সব করেছি। বলে বোতল তুলে পুরোটা আয়নার মাথায় ঢর ঢর করে ঢাললো। আয়না তিত্তির করে কাপা এখন থরথরে রূপ নিল, আর মদের গন্ধে নাড়ি ভুড়ি সব উঠে এলো। সাথে সাথে হাত দিয়ে নাক মুখ চেপে ধরলো। কোনো জিনিসের এমন বিশ্রী দুর্গন্ধ হতে পারে তা জানা ছিল না। শাহবাজ
যেন সেই কাঁপুনি ঠিক উপভোগ করলো। করে বুক প্যান্টের পকেট হাতে ম্যাচ বের করতে করতে বলল, বাসার ঘর পছন্দ হয়েছে বউ? আয়না চোখে মুখে আতঙ্ক নিয়ে একবার ম্যাচ আরেকবার শাহবাজের দিকে তাকালো। শাহবাজ নির্বিকারভাবে গোসে আগুন চালিয়ে খুব খুব স্বাভাবিকভাবে বলল, কাপড় খোল। আয়নার মনে হলো সে ভয়ে আতঙ্কে ভুল কিছু শুনেছে, তাই ভ্রু কুচকে তাকালো। শাহবাজ হেসে আগের মতোই বলল, ভুল শুনোনি বউ, আমি কাপড় খুলতেই বলেছি। তাছাড়া এই রুমে খোলার মতো আপাতত আর কিছুই নেই। আয়নার যেন বিস্ময় হওয়ার ক্ষমতাও শেষ হলো। সে চোখ বন্ধ করে ফেলল, আর চোখের কোণে থেকে একাল গড়িয়ে মুক্ত দানার মতো পানি ঝরঝর করে পড়তে লাগলো। শাহবাজ থেকে অবাক হওয়ার ভান করে বলল, ওমা, কাদার কি হলো? স্বামীর সামনেই তো খুলেছ। তাছাড়া পাশে করে মানুষ কি আর করে ভাই, আমার জানা নেই। আয়না আগের মতোই বসে রইল, কান্না গলায় আটকে হেঁচকির মতো আসছে। শাহবাজের জ্বলন্ত মাছের কাঠি হাতে হতেই নিবল। শাহবাজ সেটাই ফেলে আরেকটু এগিয়ে বসতেই আয়না চোখ মুখ খিচে ফুপিয়ে উঠল। পায়ের উপরে শাহবাজ পা রেখেছে, ভালোভাবেই রেখে বলল, আমি সব কিছু একবারই বলি বিবিজান, তবে আপনি আবার আমার পীড়িতের বউ, তাই আরেকবার বলবো। যদি শোনেন ভালো, না শুনলে তারপরে যা হবে সেটার সব দায়ভার আপনার। বলে আবারও ম্যাচের কাঠি জ্বালিয়ে আগের মতো স্বাভাবিকভাবে বলল, কাপড় খোলো। এবার অবশ্য আয়না চুপচাপ বসলো না। শাহবাজের বলতে দেরি এক ধাক্কা মারতে দেরি হয়নি। ধাক্কা মেরেছ শরীরের সর্বশক্তি দিয়ে। শাহবাজ চেয়ারে বসা ছিল, সাথে সাথে উল্টে পড়লো, আর পড়তেই আয়না দৌড়ে দরজার কাছে গেল। গিয়ে অবশ্য লাভ হলো না। বিশাল কাঠের দরজা, যেমন পাশে তেমনই উঁচু, শয়তানটা লাগিয়েছে ওপরটায়। আয়নার হাতে পৌঁছালো না বলেই ভয়ে ঝরঝরিয়ে কেঁদে ফেললো। শাহবাজ মাথায় ব্যথা পেয়েছে, আঘাত ছিল, তার মধ্যে ব্যান্ডেজ করা নেই, তবুও চোখ মুখ কুচকে গড়াগড়ি করে হাসলো। হেসে অবশ্য উঠল না, আর একটু আরাম করে শুয়ে বলল, আপনার কলিজার তারিফ না করেই পারি না বিবিজান। সেই দিন স্টেশনে চোপা খোলার হুমকিতেও চুপচাপ বসেনি। আজও চুপচাপ করলেন না। সব কিছুতেই এত মাতব্বরি ভালো বই আনে না, সেই দিনও আনেনি, আজও আনবে না বলে ঝট করে উঠে এক ধাক্কায় আয়নাকে নিজের সাথে মিশে ফেলল। মেশাতে দেরি, কাপড় টেনে খুলতে দেরি হয়নি। আয়না ব্যথায় লজ্জায় কুকড়ে গেল। লাল ব্লাউজ, পেটিকোট, ফর্সা নিখুঁত শরীরের দিকে শাহবাজ ফিরেও তাকালো না। তার চোখ টকটকে লাল, সেই লাল লাল চোখে তাকালো টলমলে পানি ভরা আয়নার চোখের দিকে। সেই চোখের দিকে তাকিয়ে চিবিয়ে বলল, সেই দিন ভরা মজলিসে যখন আমার নামে মিথ্যা বলেছিলি, আমারও ঠিক এমন লেগেছিল। মেয়েদের গায়ের কাপড় আর ছেলেদের চরিত্র দুটোই এক। কি সুন্দর টেনে খুলেছিস। কি ভেবেছিস আমার মাথার বাড়ি ঢং করে নিজের মাথায় নিলেই বেঁচে যাবি? শাহবাজ এত সোজা? দুজনেই পরিস্থিতির শিকার ছিলাম। যদি গ্রামের মানুষ বিয়ে পড়াতো আফসোস থাকতো না। তবে মিথ্যা দাগ লাগালি কেন? আয়না শাহবাজের চাপাই নড়তে পারছে না, তবুও কোনো রকমে হাত উঁচু করে মাথায় হাত রাখতেই হাত ভিজে গেল। দরজায় বাড়ি খেয়েছে, কাঁচা সেলাই, বাড়িতে রক্ত বেরিয়ে এসেছে। শাহবাজ সেই হাতে মুচড়ে ধরল। আয়নার এবার আর কোনো শব্দ করলো না কাঁদলো, তবে মুখ ফিরিয়ে নিল। শাহবাজ চাপা ধরে তার দিকে ফিরিয়ে আবারও চিবিয়ে বলল, বড় ভাইয়ের হবু বউ, তাকে নিয়ে কাদা ছুড়লে কেমন ঘিন লাগে জানিস না? জানলে করার আগে 10 বার ভাবতি। শুধু সারেংবাড়ির সম্মানের সাথে জড়িয়ে গেছি রে। না হলে এই শাড়ি আমি মিঠাপুকুর গ্রামের বাজারে মধ্যে খুলতাম। তোর ভাগ্য ভালো সারেংবাড়ির বউ তুই। না বলেই আয়না ঢলে পড়তে যেতে নিল। মাথার যন্ত্রণায় সে দাঁড়াতে পারছে না। শাহবাজ খুব তাচ্ছিলের সাথে কবজি আঁকড়ে ফেরালো ধরে। পড়লে আয়নার মাথা আজ শেষ। এত সহজে শেষ হতে দেবে সে? বলে ঝট করে কোলে তুলে নিল। আয়নার শরীর ছেড়ে দিয়েছে। সেই দেওয়া আর নেবু চোখে বিড়বিড় করে অস্পষ্টভাবে বলল, আপনিও জানেন না বাবা মায়ের খুনিদের ভাত গলায় নামাতে কেমন লাগে তাদের কাপড় গায়ে চড়াতে, কেমন লাগে তাদের বাড়ির বউ হতে, কেমন লাগে তাদের পাপের হাতের স্পর্শ গায়ে লাগলে। ঘড়ির কাঁটা তখন 4টা ছুঁই। ফজরে আজান দেবে করেছে, অথচ নিস্তব্ধতার চাদর মোড়ানো সারেংবাড়ি যেন এখনো নিস্তব্ধ হয়ে আছে। আর এই নিস্তব্ধতার গোলকধাঁধায় শাহবাজ ঘরের মাঝে বরাবর সোজা চুপচাপ দাঁড়িয়ে আছে। রাগ, জেদ না অন্য কিছু বোঝা গেল না, তবে তার দৃষ্টি খাটে ঝিকিমিকি জরির লাল সবুজ কাগজের ফুলের মাঝে বেহুশ হয়ে পড়ে থাকা রমণীর দিকে, যাকে কিছুক্ষণ আগে বলতে গেলে বড় অবহেলাটাই খাটে ছুঁড়ে ফেলেছে। আর ফেলতেই কিছু একটা হলো। রাগে জেদে এতক্ষণে খেয়াল না করলেও এখন চোখের সামনে ফর্সা গায়ে লাল রং ঠিক ভেসে উঠল। আর উঠতেই এই যে রাগে জেদি পাষাণ মানুষকে পিষে ফেলা পুরুষের বুকে কিছু একটা হলো। আর হলো বলেই রাগ যেন তার তত্তর করে বাড়ল। শালি বেহুশ হয়েও গিরগিরি বন্ধ করে নিয়ে ওই ফরহাদি ঠিক, মেয়ে জাতি খারাপ বলে এগুলো সাইড থেকে মাথা নিয়ে লাটিমের মতো পেঁচালো। তার ইচ্ছে করলো এই মুখও পেঁচিয়ে ফেলতে।
পুরুষ মানুষ, মেয়ে দেখলে মাথায় তার তো ছিঁড়বেই, এটা তো আর নতুন কি। তবে এই মুখ টানবে কেন? কালনাগিনীর ঘরে কালনাগিনী সুযোগ পেলেই ছবল মারতে এতটুকু দেরি করে না বলে ইচ্ছে মতো কাঁটা পেঁচালো, পেঁচিয়ে অন্ধকার হনহনিয়ে নিচে নেমে এলো। এই সাথে রাতে ফিরেনি। আম্বিয়া বসে থাকতে থাকতে কখন যে চোখ লেগেছে জানে না। আর সেই না জানার মধ্যেই দরজায় দুটো পড়ল। আম্বিয়া ধরপড়িয়ে উঠল। আল্লাহ, হইছে কি? হড়বড় করে মশারি তুলে বের হলো। দরজা খুলতে দেরি, তবে আজকে হেজ কাটানে হতভম্ব হয়ে গেল। হতভম্ব কাটাতে না কাটাতেই গরুর মতো টেনে উপরে নিয়ে এলো। আম্বিয়া বুক ধরপড় করেছে। সেই ধরপড়ের মধ্যে হাঁ করে চোখ বড় বড় করে তাকালো, আর কয়েক সেকেন্ড তাকিয়েই রইল। একটু ধাতস্থ হতেই পটেপট কয়েকটা কিলঘষি শাহবাজের বাহুতে দিল। শাহবাজের চেয়ে সে 2 বছরের বড়। দুনিয়ায় এতিম হয়েছে একসাথে, বড় হয়েছে একসাথে। এখন আশ্রিতা কাছের লোক হলেও ছোটবেলায় এই ভেদাভেদ ছিল না। বরং বড় মনের মতো 19 থেকে 20 হলে ঠিক কান মুচড়িয়ে ধরত। এখন অবশ্য ধারের কাছেও ঘেঁষে না। বড় হতে হতে এক একজন অন্য জগতের বাসিন্দা হয়ে গেছে। তার সাথে হয়েছে মেজাজ, রক্তে ঢুকেছে বংশের অহম, হয়েছে টাকা পয়সার গরিমা। অথচ ছোটবেলায় একটু কিছু হলেই আম্বিয়া বউ বলে দৌড়ে গলা ঝোলে পড়ত। আম্বিয়া কিলঘুষে দিতে দিতে চাঁদ চিবিয়ে বলল, মায়েরা ফেলছিস তুই? শাহবাজ বিরক্ত হলো। বিরক্তি মুখে হাই তুলে বলল, হ্যাঁ, এখন যা, লাশ নিয়ে বিদায় হো। খবরদার আমার রুমের আশেপাশে এই মেয়েকে যেন না দেখি। দেখি না মানে? বউকার? আমি কি জানি? পানিতে চুবিয়ে জ্ঞান ফেরা। তারপর জিজ্ঞেস কর বউকার। জ্ঞান ফেরা মানে? অজ্ঞান হয়েছে কে? শাহবাজ উত্তর দিল না। ধপ করে আয়নার পাশেই শুয়ে পড়ল। ফুলে সাজানো খাটে আয়না সোজা লাঠির মতো শুয়ে আছে। গায়ে খাতা পেঁচানো, মাথাটা অবশ্য হেলে পড়ে আছে। সেই মাথার সাথে ব্যান্ডেজ লাল হয়ে আছে। শাহবাজ অবশ্য অন্য পাশে ফিরে শুয়েছে। শুয়ে চোখ বন্ধ করতে করতে বলল, একে তুলে নিয়ে বিদায় হো। তুলে নিয়ে বিদায় হো মানে? লাদা বাবু কোলে তুলে দৌড়ে যাব? তাছাড়া কি করছিস তুই? কিছুই না, করলে কি খুঁজে পাওয়া যাবে? এখন নিয়ে যা, ভাগ। আম্বিয়ার ইচ্ছে করলো এই শয়তানের মাথায় দুটো দিতে। সে বিরক্তি মুখেই এগিয়ে গেল, গায়ের কাঁটা টেনে সরালো। দেখ তো, এমনভাবে কেউ পেঁচায়? লাশকে পানিতে ফেলতেও তো এমন শক্ত করে কেউ পেঁচায় না। কাঁথা সরাতেই দেখলো গায়ে কাপড় নেই। আম্বিয়া রুমের দিকে তাকালো। কাপড় এক কোণে জড়সড় হয়ে পড়ে আছে। চেয়ার উল্টো, তার পাশেই ম্যাচ। ঘর স্যাঁতস্যাঁতে ভেজা, কিছু একটা দুর্গন্ধ নাকে লাগছে। সেটা কি বুঝতে বাকি রইল না। তবে শয়তানটা করেছেটা কি? সে বিরক্তি মুখে বলল, তুই উঠবি শাহবাজ, তা না হলে আমি ছোট চাচাকে গিয়ে ডেকে তুলব। ডাক, নিষেধ কে করেছে? আম্বিয়া কপাল চাপড়ালো। ছোট চাচাকে ভুলেও ডাকা যাবে না, তিনি অন্যরকম। তাছাড়া ডাকার মতো অবস্থা এটা। আম্বিয়া কি করবে দিশা পাবে না। সে শাহবাজকে ধাক্কা দিয়ে বলল, উঠবি শাহবাজ। শাহবাজ নড়ল না। আম্বিয়া নিজেই খাটে উঠেও গেল, টেনে সুন্দর করে শোয়ালো। গা গরম হচ্ছে, মনে হয় জ্বর আসবে। মাথায় ব্যান্ডেজে কি করবে আল্লাহ? এই জীবনে একটা রাতও শান্তিতে দুটো চোখ এক করতে পারল না। আম্বিয়া দাঁত উঁচিয়ে বলল, আমার রুম পর্যন্ত দিয়ে আই হারামজাদা, তারপরে মরার ঘুম ঘুমা। শাহবাজ এবার উঠল। আয়না ছোটখাটো মানুষ, এগিয়ে হাত টেনে ধরে জট করে কোলে তুলে নিল। নিতেই মাথাটা এলিয়ে পড়ল। আর পড়তেই ফর্সা গাল কাঁধে লালচে আঁচড়ের দাগগুলো শাহবাজের নজরে পড়ল। রাগের মাথায় কাপড় টেনে খুলেছে, তখন হয়তো লেগেছে। শাহবাজ চোখ ফিরিয়ে নিল, নিয়ে সাথে সাথেই আবারও খাটে শুইয়ে দিল। এবার অবশ্য আগের মতো ছুঁড়ে মারেনি, বরং আস্তে করে শোয়ালো। শোয়াতেই তার কানে আয়নার অস্পষ্ট কথাগুলো বাজতে লাগলো। আর লাগলো বলেই শাহবাজের সাথে সাথে ভ্রু কুঁচকে গেল। এর বাবা মায়ের আবার কাহিনী কি? আম্বিয়া বিরক্ত গলায় বলল, আবার কি হলো? শাহবাজ উত্তর দিল না। আয়নাকে রেখে সে নিচে বেরিয়ে এলো। শুধু রুম থেকে নয়, বরং ঘর থেকেই। বেরিয়ে তাদের লম্বা টানা সিঁড়িতে পা ছাড়িয়ে মাথা নিচু করে বসলো। তার নিজের মাথাও যন্ত্রণা হচ্ছে। চেয়ার উল্টে পড়েছে। কালনাগিনী এমনি একটা বেহালা সেজে বসে থাকে। থাকতে থাকতে এমন এক কাজ করে বসে মেজাজ এমনিতেই তুঙ্গে ওঠে। সে তুঙ্গে মেজাজ নিয়েই যেভাবে ছিল সেভাবেই কিছুক্ষণ জিম মেরে বসে রইল। সেই দিনের পর থেকে রাতে জয়তুনারা লোকদের ঘুমানো নিষেধ। কালাম দেখে এগিয়ে এলো। তাকে দেখে শাহবাজ মাথা তুলল না, তবে বলল, ভাই কই? শহরে গেছে। শাহবাজ কপালে কয়েকটা ভাঁজ পড়ল। ভাই কখনো গ্রামের বাইরে যায় না। যা কাজ লোক দিয়ে করাই। অতি দরকার থাকলে চাচা যায়। সে পুরো কুচকে বলল, হঠাৎ? কিছু বলে নাই, শুধু বলছে সকাল থেকে ফিরে আসবো। একা? হ। শাহবাজ সেভাবেই আর কিছুক্ষণ বসলো, তারপর বলল, আয়নামতির চাচার নাম যেন কি? বসির। ওর বাপের নাম কি? বাহার। মারা গেছে কবে? মেলা দিন। ভাবির বয়স 1-2 হতে পারে। মরছে কিভাবে তা জানি না তো। তবে আপনাদের ইটার ভাটায় লেবার ছিল, কাজের জন্য বাড়ি থেকে বের হয়েছিল আর ফিরেই নাই।
শাহবাজের কপালের ভাঁজ আরও গাঢ় হলো। আয়নামতির বয়স 1-2 হলে সেই হিসেবে ইটের ভাটার দায়িত্ব ছিল ছোট চাচার। বাবার মৃত্যুর পরে সেই সব দেখেছে। অবশ্য বেশি দিন না, বছর 5-এর মতো হতে পারে। তারপরে সবকিছুতে ভাই ঢুকে গেছে। অবশ্য ঢোকার আগে কেউ জানে না চলন্ত চিতার এক তাণ্ডব সে করেছিল। সেই দিন রাতে ডাকাতেরা পালিয়ে যেতে পেরেছিল মাত্র 3 জন, বাকি সবাই ছিল সারেং বাড়িতে। অবশ্য লাশ হলেও মুক্ত নাচের আর কিছুই নেই। জ্ঞান ফিরতে এক এক করে সবার মুখ দেখেছিল সে। একটাও লাশ দাফন করতে দেয়নি, নিজের হাতে ইটের চুলোই জ্বালিয়েছে। শুধু কি তাদের, খুঁজে খুঁজে প্রত্যেকের পরিবারকে বের করেছে। তার এক কথা, তারা তার পুরো পরিবার শেষ করেছে, সেও করবে। এই 5 বছরে এই গ্রামে ওই গ্রাম থেকে অনেকেই গায়েব হয়েছে। সবাই সব বোঝে, অনুমান করতে পারে, তবে প্রমাণ বা কিছু বলার সাহস ছিটেফোঁটাও নেই। না থাকলেও গ্রামের ইটের চুলা নিয়ে সবার মাঝে আতঙ্ক আছে। শাহবাজ কেন, সারেং বাড়ির প্রতিটা মানুষই জানে। অবশ্য কারো কিছু যায় আসে না। তবে কি আয়নার বাবা মা সে পরিবারের মধ্যে কেউ না হওয়ার চান্সই বেশি অবশ্য। কেননা যদি হতো, আয়না তো ভালোই, তার চাচা চাচি দাদি কাউকেই ভাই কখনো আস্ত রাখতো না। ইটের চুলায় ছাই ঠিক হতো, তাহলে সামান্য ইটের ভাটার লেবার, তাকে মেরে গুম করে লাভ কি? শাহবাজ ভাবতে ভাবতে উঠতেই কালাম বলল, কোথায় যান? তোকে বলতে হবে? রাতে এরশাদ ভাই বেরোতে মানা করছে। মানা করলে থাক, আমি কি তাকে ঘাড়ে করে বাইরে নিয়ে যাচ্ছি নাকি? কালাম সেই কথাই আর গেল না। অবশ্য বলে লাভও নেই, এই নাক বরাবর হাঁটা মানুষ। তাই অন্যভাবে বলল, আজ না আপনার বাসর রাত হলো? কাল রাত। আজানের আগে বের না হইতে, ভেতরে যান। বাসরের কথা মনে হতেই আয়নার মুখ সামনে ভাসলো তার সাথে অন্য কিছুও। আর ভাসতেই শাহবাজের জিমিয়ে যাওয়া রাগ তত্তর করে আবারও বাড়তে লাগলো। সেই রাগ নিয়ে নদীর ঘাটের দিকে যেতে যেতে বলল, সকালে থেকে সদর থেকে ডাক্তার আনবি। সেলাইতে ঘষা লাগছে, ব্যান্ডেজ বদলাইতে হবে। কার? শাহবাজ হেসে ফেলল। কার মানে? বাড়িতে মানুষ কয়জন? মাথা ফাটছে কয়জনের? সে রাগে এত এত চিন্তা ভাবনা খেয়াল করলো না। তার নিজের মাথাও ফাটা। তো কার উদ্দেশ্য বলছে, কালাম বুঝবে কিভাবে? তার কি আর এত কিছু ভাবার সময় আছে? রাগ উঠলে সে চোখে দেখে না। তাই আবার ফিরে এলো। এসে স্বাভাবিকভাবে ধুম করে নাক বরাবর মারল এক ঘুষি। মেরে বলল, তোর এই যে দেখ ফাটা, এখন এই নাকে ব্যান্ডেজ করাবি, করে আবার সদর থেকে ডাক্তার এনে বদলাবি। বলে আবার আগের মতোই নদী ঘাটের দিকে এগিয়ে গেল। কালাম নাকে হাত দিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল। নাক থেকে রক্ত বের হচ্ছে। আম্বিয়া দেখে বলল, সঙ্গের মতো দাঁড়িয়ে আছিস কেন? শাহবাজ কই? চলে গেছে। চলে গেছে মানে? কালাম নির্বিকার চিকতেই বলল, নাক ফাটিয়ে ডাক্তার আনতে বলছে। আম্বিয়া বিরক্তি মুখে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর ধরম করে দরজা লাগিয়ে দিল। জ্বালা যন্ত্রণা আর ভালো লাগে না। সবাই সব কিছু তার ঘাড়ে ফেলে আরামসে নিরুদ্দেশ হয়। আজ পৃথিলার জীবনের এক নতুন সকাল। অবশ্য এই নতুন শুধু শিক্ষকতার জন্য নয়, বলা যায় জীবনের নিজের মতো করে প্রথম কিছু করার। বিয়েটা করেছিল লেখাপড়ার মাঝামাঝি, তবে তারিক লেখাপড়াটা বন্ধ করতে দেয়নি, বরং হাসি মুখে বলেছিল, নতুন চাকরি, অনেক খাটতে হবে, অত সময় হয়তো তোমাকে দিতে পারবো না, একা থাকতে থাকতে একঘেয়ে লেগে যাবে। তার চেয়ে ভালো লেখাপড়াটা চালিয়ে যাও, সময়ও কেটে যাবে, পড়ালেখাটাও শেষ হবে। পৃথিলাও অমত করেনি। সত্য কথা, সারাদিন একা একা ফ্ল্যাটে করবেটা কি? ভাগ্যিস করেছিল, তা না হলে এখন কি করত? তবে দিনগুলো ছিল রঙিন। সকালবেলা দুজনে একসাথে নাস্তা করত, তারপর যার যার পথে বেরিয়ে যেত। দুপুরে প্রীতিলা ফিরত, সন্ধ্যায় তারিক। তার ফেরার আগে সব গুছিয়ে রাখত, নিজ হাতে রান্না করত, ঘর গোছাতো। তারিক ফিরলে বারান্দায় চায়ের কাপ নিয়ে দুজনে বসতো। সময়গুলো বলতে গেলে একরকম স্বপ্নের মতোই কেটেছিল। কে জানতো সেই স্বপ্নই একদিন হয়ে উঠবে ফেলে আসা দিনগুলোর দুঃস্বপ্ন, যে দুঃস্বপ্নগুলো তাকে কুড়ে কুড়ে খাই বলেই মুছে ফেলার কত তারা। প্রীতিলা তার প্রথম ক্লাস নিল খুব যত্নে, আদর মেখে, গুছিয়ে বলা কোমল স্বরে বোঝানো সব মিলিয়ে প্রথম দিনেই সে ছাত্রছাত্রীদের মনে নিজের একটা সুন্দর জায়গা করে নেওয়ার অবশ্য কারণ আছে। স্কুলে সে একমাত্র নারী শিক্ষিকা। ছেলেরা প্রথমে একটু লজ্জায় পড়লেও মেয়েরা একদিনেই আপন করে নিল। আসলে পৃথিলার কথা বলার ভঙ্গি এমন, ধীর, মায়া, যত্ন, আদর মাখানো, যেন ভয় পাওয়ার কিছু নেই, যেন সে নিজেদের কেউ। পৃথিলা বেড়ে ওঠা শহরে শহরে হলেও শহরের মেয়েদের মতো হাবভাব তার মধ্যে নেই। অবশ্য এর পুরো কৃতিত্ব তার মাকে দেওয়া যায়। তিনি পৃথিলাকে বড় করেছেন একটা খোলসের ভেতরে, আর করেছেন বলেই হয়তো পৃথিলা এমন, আবার হয়তো তার স্বভাবই এমন। তা না হলেও এই যে মাটির গন্ধ, সবুজ ধান ক্ষেত, এই যে স্কুলের কোণে বিশাল বট বৃক্ষ, এগুলো এগুলো তাকে এত টানে কেন? এই যে বাতাসে মাথার গোড়া ঘ্রাণ, তাতে নেশা হয় কেন? পৃথিলা জানে না, শুধু জানে হৃদয়ে এই যে এত কিছু, এত ক্ষত, এই সব কিছুতে এই গ্রামের মতো মন মাতানো প্রকৃতি যত্ন করে ধীরে ধীরে
প্রলেপ এঁকে দিচ্ছে। তখনই টিফিনের ঘন্টা পড়ল। সাদা আকাশে নীল সুতো শাড়িতে চোখে মুখে প্রশান্তি নিয়ে প্রীতিলা স্কুল চত্বরে পা রাখল। ছেলে মেয়েদের হুটোপুটি, মাঠে দৌড়ে কানামাছি খেলা, ঝালমুড়ি আচারের দোকানে লাইন দেওয়া। প্রীতিলার অজান্তে তার ঠোঁটের কোণে হাসিটা ছুঁয়ে গেল। সে ছড়িয়ে যাওয়া সুন্দর স্নিগ্ধ হাসি রেশ নিয়ে ধীরে ধীরে ঘুরতে লাগলো। ঘুরতে ঘুরতে তার চোখে পড়ল বিনার উপরে। বিনা বসে আছে বটগাছের শিকড়ে, সাথে তার দুই বান্ধবী, হাতে ঝালমুড়ি আর আচার। তখনই বেনিতে টান পড়ল। বিনা চোখ মুখ কুচকে পেছনে ফিরে তাকালো। তাকাতেই রাজীব এক মুঠো বকুল ফুল ছুঁড়ে মারল। তাদের ঝালমুড়ি আচার খেতে মাখামাখি হয়ে গেল। রাজীব তাদের সহপাঠী, সবসময় এমন জ্বালিয়ে খায়। তাই বিনা রাগ নিয়ে বলল, তোর নামে সত্যিই বিচার দেব। দিলে আমিও বলে দেব টিফিনে ছুটি নিয়ে কোথায় কোথায় ঘুরে বেড়াস। পাশের গ্রামের ভাঙা মন্দিরেও কে যেন গিয়েছিল। তোদের বাড়ি কেউ জানেন? বিনা রাগ হলো। তাকে তো আমি বলেই ঝালমুড়ি আর আচার মুড়িয়ে রাজীবের দিকে ছুঁড়ে মারল। রাজীব ফুরুত করে সাইড হয়ে গেল। সে তো গেল, তবে সাদা শার্ট পরনে ফরহাদের গায়ে ঠিকই লেগে গেল। আর লাগতেই থমকে দাঁড়ালো। সে মাত্র ওই বাসার উদ্দেশ্যে যাচ্ছিল। জ্বর নেই, তবে রেশ কিছুটা আছে, তাই হাফ করে ছুটি নিয়ে যাচ্ছে। আর নিয়ে যেতেই এই দশা। সে দাঁড়িয়ে একবার নিজের শার্ট আরেকবার বিনার দিকে তাকালো। বিনা তো শেষ, ভয়ে ভয়ে চোখ মুখ শুকিয়ে এতটুকু হয়ে গেল। তখনই পৃথিলা এগিয়ে বিনার পাশে দাঁড়ালো। মাত্র দাঁড়িয়ে নম্রভাবে বলল, মজার বয়স, মজা করতে গিয়ে লেগে গিয়েছে, ক্ষমা করে দিন। বলে বিনা রাজীবের দিকে তাকিয়ে বলল, তাড়াতাড়ি স্যারের কাছে ক্ষমা চাও। বিনার সাহস হলো না। হাত হাড়ে হাড়ে চিনে তো রাজীবের আমার নতুন ম্যাডাম খুব পছন্দ হয়েছে। তাই পৃথিলা বলতেই নেচে নেচে এগিয়ে গেল। গিয়ে কিছু বলবে তার আগে এক চটকানো তার গালে পড়ল। পড়তে দেরি, গালে হাত রেখে দৌড় দিতে দেরি হয়নি। জমের গুরু এটা। বিনা যদি মুখ খুলে রেহাই থাকবে না। পৃথিলা বড় একটা শ্বাস ফেলে আগের মতোই বলল, আপনার নিজেরই এখনো অনেক কিছু শেখা বাকি, ছাত্রছাত্রীদের আর কি শেখাবেন। বলে বিনার হাত ধরলো, ধরে বলল, এইসব ভয় নেই। বিনা কি করবে দিশা পেল না, তবে পৃথিলার সাথে ঠিক গেল। যেতে যেতেও একবার আর চোখে ফরহাদের দিকে তাকালো। সে এখনো আগের জায়গায় দাঁড়িয়ে আছে। আল্লাহ গো, কাল কাছে সকালে কি আছে একমাত্র সেই জানে। আব্দুল আজিজ সারেং বাড়িতে পা রাখলো অনেকটা বছর পরে। অনেক মানে প্রায় 14-15 বছর তো হবেই। তখন অবশ্য সারেং বাড়ি এমন ছিল না। এমন বলতে গেলে অনেকটা বদলে গিয়েছে। বদলে গেছে সম্পর্ক, বদলিয়েছে মানুষ, বদলিয়েছে চেনা মুখের আদলে অচেনা মুখোশ। আজিজের কথা শুনেই জাফর দৌড়ে বেরোলো, বেরিয়ে জড়িয়ে ধরলো। আজিজ হাসলো, প্রাণ খোলা মনের হাসি। সেই হাসিতে কোনো খাদ নেই, কোনো ভেজাল নেই। কেননা মানুষের মুখের হাসি অনেক রূপ আছে, বরং রঙও আছে। একটা মানুষের মুখের হাসি বলে দেয় সামনে দাঁড়ানো মানুষটার তার জন্য কতটা গুরুত্ব, কতটা ভালোবাসার, কতটা স্নেহের। তাই জাফরও বোঝে অনায়াসেই এই যে মানুষটা তার হৃদয়ে এসে কতটা জড়িয়ে আছে। আজিজ হেসে নিজেও এক হাতে জড়িয়ে ধরল তার জ্যোৎস্না পুকুর ছেলে। মায়ের পরে যদি আজিজের কারো কথা মনে পড়ে, সেটা ছিল জ্যোৎস্না ফুপু। সেই ফুপুর ছেলে জাফর। তাকে দেখলেই তার মনে হয় জ্যোৎস্না ফুপুকে দেখছে, অথচ ছেলেটা মায়ের ছিটেফোঁটাও পায়নি। জয়তুন চুপচাপই দুই ভাইয়ের গালাগালি দেখল। নতুন কি, এদের লেপটা লেপটে চলতেই থাকে। চোখ গিয়ে না দেখুক, কানে সবই আসে। তাই তার তেমন ভাবান্তর হলো না। বরং সে হাঁক ছেড়ে আম্বিয়াকে ডেকে বলল, ওই আম্বিয়া বাড়িতে কুটুম আইছে, নাস্তা পানি ব্যবস্থা কর। আর নয়া বউ শরবত দিয়া পাঠা। এ তো আবার মহাজনের মহব্বতের মানুষ, দেখা না করাইলে আবার গ্রামে সালিশ বসিয়ে দেবে। আমার নাত বউরের 14 শিকড় ভেতরে আটকে রাখছি। আজিজ হাসলো, হেসে বলল, আপনাদের নাতবো এখন 14 শিকের ভেতরে রাখবেন না মাথায় তুলবেন সেটা আপনাদের বিষয়। এখানে কি আর মহাব্বতের মানুষের নাক গলানো চলে? জয়তেনও তার মতোই বলল, সেটা সময় বলবে। তো তারাই আসো কে, বসো বাপু। ভাইয়ের গলা ধরেই বসো। হাজার হলেও মায়ের রক্ত, আমরা যতই বুকে তুলে রাখি, মায়ের গন্ধ তো মুছতে পারবো না। জাফরও হাসলো। মহব্বতের ক্ষেত্রে জয়তুন আবার বড়ই হিংসে। তার সেগুলোও তারই। অবশ্য জাফরকে কখনো কোনো কিছু বলেনি, তবুও আজিজ ভাইয়ের সাথে এই ঘনিষ্ঠতা যার চোখের বালি। তাই আজ সুযোগ পেয়েছে খোঁজা দিতে হাতছাড়া করবে কেন। সে হেসেই আজিজকে ধরে এগিয়ে বসলো, বসে নিজেও বসলো। অবশ্য এতদিন পরে আজিজ ভাই কেন এখানে এসেছে সে জানে না। আজিজ আরাম করে জয়তুনের সামনে বসলো। সামনাসামনি দেখা হয় না অনেকটা দিন। একরামে থাকলেও আজিজ এদিকে আসে না, জয়তুনও বাড়ি থেকে বেরোয় না। তাই সবার সাথে দেখা সাক্ষাৎ হলেও জয়তুন আবার সামনে আসা হয় না। বয়স হয়েছে, শরীর পড়ে গিয়েছে, তবে কণ্ঠে তেজ যেন আগের মতোই আছে। সে হাসে তার স্বভাব মতো কোমল সুরে বলল, ভালো আছেন বড় ফুপু? জয়তুন আবার হাসলো, না কোনো খাত ভেজাল হিংসের হাসি না, বরং মনের হাসি। তার আর জ্যোৎস্নার বয়সের ফারাক আছে, মানে অনেকটাই আছে।
বিয়ে হয়েছে, সংসার করেছে, দেখতে দেখতে বছর পেরিয়েছে, তবে কোল ভরেনি। বলতে গেলে একেবারে শেষ সময়ই বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে আলতাপ দ্বিতীয় বিয়ের সম্মতি দিয়েছিল। জ্যোৎস্নার তখন সবে মাত্র 14 নাকি 15। বিয়ের সব করেছে তার শ্বশুর বাড়িতে। তারা রূপী খোঁজেনি, তারা দেখেনি, দেখেছে শুধু বংশের বাতি দিতে পারবে এমন একজন। জ্যোৎস্না সেই রকমই ছিল, শান্ত কোমল। তাকে ডাকতাম বড় বুবু বলে। আর এই যে আজিজ, সে তো ফুপুর আঁচল ধরে ঘুরত। নিজের বাড়ির খবরও থাকতো না, দিনরাত সারিং বাড়িতেই। কত মানুষ দুষ্টুমি করে কত কিছু বলতো, তবে সে নির্বিকার। সে তো তার ফুপুর সাথেই থাকবে। জ্যোৎস্নাও ছিল তেমনই। এই ভাইয়ের ছেলের সাথে তারই সখী। দিন নেই রাত নেই, গুটুর গুটুর। আলতাপ তো সাদা দিলের মানুষ, তাই সেও সবাইকে বলে দিয়েছে তার যখন খুশি আসুক যাক, কেউ যেন তাকে কিছু না বলে। কেউ বলতেও না। কার এমন ঠেকা, সে তার ফুপুর সাথে জোকের মতো লেগে থাকতো। এইবারে আনাচে কানাচে ঘুরে বেড়াতো। তাকে দেখলে ডাকতো বড় ফুপু বলে। জ্যোৎস্না তার প্রিয় ফুপু, প্রিয় ফুপুর বড় ফুপু তার বড় বুবু। আর জয়তুন, সে তো ভালোবাসার কাঙ্গাল। কেউ তাকে ভালোবেসে ডাকবে আর সে মুখ ঘুরিয়ে থাকেছে, এমন ঘটনা জয়তুন আবার এই দীর্ঘ জীবনে ঘটেনি। সে হেসেই বলল, বড় পুকুরে চিনছো তাইলে? আমি তো ভাবলাম এইদিকে ভুলে সারিং বাড়িতে আইছো। আমি দুনিয়ার সব বলতে পারি বড় ফুপু, তবে এই বাড়ি না। তো এতদিন এদিকে পা পড়লো না কেন? সেটা আপনি ভালো করেই জানেন। আমরা বুঝি কিছুই না? যার সময় হয়েছে গেছে। আমরা আমাদের বাড়ি কি দোষ করলো? আজ শান্ত চোখেই কিছুক্ষণ তাকিয়ে রইল, একেবারে শান্ত নিশ্চুপ। তারপর বলল, কষ্ট হয় বড় ফুপু, তাই আসি না। বুঝি বুঝি, সবে বুঝি। চুল তো আর বাতাসে পাকে নাই, তা কি মনে কইরা? আজিজ হাসলো, হেসে দরজার দিকে তাকিয়ে ডাকলো আক্কাস। ডাকতে দেরি আক্কাসের ভেতরে আসতে দেরি হয়নি। সে একা আসেনি, সাথে এসেছে আরও 3-4 জন। সবার দুহাতে ভরে মিষ্টি ফল থেকে দুনিয়ার কিছু। জাফর জয়তুনের দুজনেই অবাক হয়ে তাকালো। জয়তুন তো চোখ মুখ কপালে তুলে বলল, ওরে বাবা, এসব কি রে আজিজ? আজিজ আগের মতো হেসে বলল, আমার ছেলের জন্য আপনার নাতনিকে চাইতে এসেছি বড় ফুপু, খালি হাতে আসি কাম নেই। তখনই ঠাস করে একটা শব্দ হলো। তা সবাই সাইডে মুখ ঘুরিয়ে তাকালো। বিনা চোখে মুখে বিস্ময় নিয়ে হা করে তাকিয়ে আছে। পায়ের কাছে শরবতের ট্রে, যেগুলো বর্তমানে ভেঙে চুরে মাখামাখি হয়ে আছে। তার পাশে আয়না। তার মুখের অবস্থা আরও খারাপ, কারণ সে কিছুই করেনি। আম্বিয়া বুবু তার হাতে শরবতের ট্রে দিয়েছিল। তখনই কোথা থেকে এই মেয়ে দৌড়ে এলো। সারিং বাড়ির সবাই তার চোখের বিষ। তবু ওই মেয়েটা ভালো, এসেছে পর থেকে কি সুন্দর আপন করে নিয়েছে। তাই দৌড়ে এসে তার থেকে ট্রেটা নিতে নিতে বলল, সারাদিন তো জ্বরে বেহুশ ছিলি, কোনো দরকার নেই নেওয়ার, আমার কাছে দাও। বলে নিয়ে নিল। নিয়ে হাসি মুখে নেচে নেচে এগোলো। হঠাৎ করে কি হলো কে জানে, থমকে দাঁড়িয়ে গেল। শুধু কি গেল, ট্রেও ছেড়ে দিল। এখন না সবাই আবার তার ঘাড়েই দোষ ফেলে। জয়তুন বিরক্তি মুখে সুরে বলল, একটা কাজে যদি ঠিকমতো পারিস, সর সর সামনে থেকে। ও নয়া বউ, দেখো তো পায়ে লাগছে নি? আয়না আস্তে করে দুপাশে মাথা নাড়ল। পায়ে পড়েনি, তবে মাখামাখি হয়েছে। সেই মাখামাখি নেই। বিনা দৌড়ে রুমের দিকে এগোলো। না লজ্জায় না, তার মাথা ঘুরেছে। বিয়ে, তাও আবার ফরহাদ ভাইকে? এই কথা কি তার কানে গেছে? আল্লাহ! আয়না কি করবে বুঝতে পারল না। তার দিন গেছে জ্বরের ঘরে। এই তো দুপুরের পরে একটু মাথাটা ঠিক লাগছে। ডক্টর এসেছিল, মাথায় ব্যান্ডেজ বদলিয়েছে, নতুন করে কিছু ওষুধ দিয়েছে। সেগুলো খেতে একটু ভালোই লেগেছে। জয়তুন আবার সোজা বসতে বসতে বলল, সাঙের মতো দাঁড়াই আসো কেউ? যাও এগুলো পরিষ্কার করতে বলো, নতুন করে শরবত আনো। আর হ্যাঁ, কালামরে মুরগি ধরতে বলো। মান্নানে নদীর ঘাটে পাঠাও। কাতলা বোয়াল কিছু মেলে কিনা দেখো। কুটুম রাতের খাবার আমাদের সাথেই খাইবো। আজ ঠোঁট টিপে হাসলো, হেসে বলল, এসবের দরকার নেই বড় ফুপু, কথাবার্তা ঠিক হোক, তারপরে না হয় সব হবে। কথাবার্তার জায়গায় কথাবার্তা, সেখান থেকে খাবারের সম্পর্ক কি? আসতো ঝাঁজ বিয়ানে, দু হাতে ভরে জিনিস নিয়ে। জয়তুন পিছিয়ে থাকবে কেন? আর তাছাড়া নাতনি চাইতে আইসো, ভালো কথা। তবে ছেলে তো উড়ু উড়ু না। ফরহাদরে আমি খারাপ বলছি না, বরং ভালো ছেলে, দেখতে সুন্দর, নাম ভালা, কামও ভালা। খারাপ কোনো কিছুর অভ্যাসও তার নেই। তবে এর আগেও তো 2বার বিয়ে ঠিক করলা, হয়েছে বিয়ে? এর আগে ঠিক করেছি বড় ফুবু, তবে এবার সোজা বিয়ে করাবো। তা তোমার ছেলে করাইতেই পারো, তবে আমার নাতনি ভাড়সাইয়া তো দিতে পারি না। ভাইয়া দেখলেই তো সাত কইরা ওঠে। আমার নাতনি ভাই আমার বড় প্রিয়। প্রিয় বলে তো চাচ্ছি বড় ফুপু, বলে আজিজ ঠোঁট ছাড়িয়ে হাসলো। যতন ভ্রু কুচকে বলল, কি করবার কইবার চাও? আমি কিছুই বলতে চাই না বড় ফুপু। আমি আমার ছেলেকে চিনি, আমার মুখের কথার ঊর্ধ্বে সে যাবে না। শুধু চাই আমার জ্যোৎস্না ফুপুর পরিবারের সাথে একটা জুড়ে থাকুক। তাছাড়া মেয়ে হইয়া জন্মাইছে, আগে পরে বিয়ে তো দিবেনি। তবে সেটা ভাগ্য কোথায় নিয়ে ফালাই, ঠিক আছে?
ছেলে কেমন হইব সেটারও তো ঠিক নাই। তবে একমাত্র নাতনি আপনার চোখের সামনে থাকলো, যখন মন চাইলো আইলো গেল। আমার বাড়ি কি আর পরের বাড়ি? সে এই বাড়িতে যেমন সেই বাড়িতেও তেমন। তবে অন্য কোথাও গেলে এরকম হইব না, আপনি ভালো করে জানেন বড় ফুপু। যত আদরেরই হোক, বাড়ির বউ পরের মেয়ে। জয়তন নিশ্চুপ বসলো, কথা ফালাইও না। বসে জাফরের দিকে তাকালো। সে বসে আছে চোখে মুখে অন্ধকার করে। সে এমনই, কিছু পছন্দ না হলে এভাবেই বসে থাকে। আর এই বিয়ের প্রস্তাব তার পছন্দ হয়নি। জয়তন ঠোঁট চেপে হেসে বলল, ওমা জাফর, চোখ মুখ অন্ধকার কেন? প্রিয় ভাই তোমার, সে ভাইয়ের প্রস্তাব পছন্দ হয় নাই? আজিজ হাসলো। এসে জাফরের কাঁধে হাত রেখে বলল, আমি তো বললামই জাফর, সেই বাড়িতে যেমন আমার বাড়িতেও তেমন। সেটা আমি জানি আজিজ ভাই, তবে বিনা এবার মাধ্যমিক দেবে। তার মাথা ভালো, পড়ালেখাটাও মেয়েটার খুব আগ্রহী। জয়তুন মাছি তাড়ানোর মতো করে বলল, মায়াকো আবার কিসের এত পড়ালেখা? সেটা তো ওর খুব ইচ্ছে বলে তাই আমি পড়াচ্ছি। সেই পড়া নিয়ে আর কোনো গিট্টু ধরবি না জাফর। তাছাড়া লেখাপড়া বেশি করাইলে ম্যাগো চোখ ফুইটা যায়, সংসারে মন টেকে না। ও যে দেখোস না, নয়া মাস্টার নি, বিদ্যার সাহস হয়ে বসে আছে, তবে সংসার করতে পারে নাই। এখন বনে পাতারে ঘুরো। আমি বাপু আমার নাতনি নিয়ে এমন কারবার করতে পারুম না। চিঠি লিখবার পারে, বাংলা ইংরেজি পড়তে পারে, আর কত। তুই আজিস, তুই প্রস্তাব রাখছো, আমি সাদা মনেই নিলাম। তবে আমি বুঝা নেই, তারপর জানাচ্ছি। আজিজ হেসে মাথা নাড়ল। তবে পৃথিলার কথায় আশায় জাফর হাসতে পারল না, বরং আগের চেয়ে চোখমুখ অন্ধকার হলেও এখন কঠিন হয়ে আছে, যেমনটা জাফরকে কখনো দেখা যায় না। আর সেটা জয়তুন যেমন খেয়াল করলো, তেমনই আজিজও। তবে কারণ কেউ অনুমান করতে পারল না। তখনই আয়না আবারও শরবত নিয়ে এলো। আজিজ হেসে কোমল সুরে বলল, ভালো আছিস মা? মাথার খবর কি? যন্ত্রণা কমেছে? যন্ত্রণা কমেছে শুনি আয়না মুখ শুকিয়ে গেল। এই শব্দটাকেই তার এমন ভয় করে, তবুও ভালো লাগে। বাড়ি ফিরেনি, তার মাথায় যন্ত্রণা নেই, বলতে গেলে ভালোই আছে। এসে নিশ্চয়ই এই ভালো দেখে তেলে বেগুনে জ্বলে উঠবে। সে শুকনো মুঠোই আস্তে করে বলল, ভালো মহাজন চাচা। দাঁড়িয়ে আছিস কেন বয়? মুখটা শুকনো করে রেখেছিস কেন? শোন, এই দুনিয়ার যত শক্ত হোক, মেয়েরা চাইলে সব গলাতে পারে। শক্তের সাথে শক্ত হয় নরম হইতে হয় রে মা। বিয়েটাও তো আর স্বাভাবিক নয়, এটা তোমার মানতে হইব। মেনে বুঝে সুঝে বুদ্ধি করে এগোতে হইব। আয়নাপ্র কুচকে আজিজের দিকে তাকালো। আজিজ হাসলো। হেসে জয়তুনের দিকে তাকিয়ে বলল, আমি ভুল বলছি বড় ফুপু? না, ভুল বলবা কেন? গ্রামের মহাজন হলো গ্রামের মাথা, সে ভুলতেও পুরো গ্রাম ভুল। ভালো কথা, চেয়ারম্যান নদীর পাড়ের ক্ষেতের নিয়ে এত খাপলা ক্যা? আজিজ ঠোঁট টিপে হালকা হেসে বলল, আমি জানি না বড় ফুপু, সেটা আমার চেয়ারম্যানকে জিজ্ঞেস করতে হবে। তার ক্ষেত আমার ক্ষেত আপনার ক্ষেত, তার হাতে ক্ষমতা আছে। তবে গ্রামের দুই মাথা তো এক, এর তার ক্ষমতা কি? যাই হোক, ঢিলে পড়া সম্পর্ক নতুন করে ঝালাই হলে খারাপ না বড় ফুপু? জয়তন তার স্বাভাবিকভাবে খিকখিক করে হাসলো। আজিজের ইশারা কেন কোন দিকে তার বুঝতে অসুবিধা হলো না। সে হেসে হাঁক ছেড়ে বলল, আম্বিয়া কই গেছিস রে? পানের পাতা আন। কখন দেখছি, কখন খেয়েছি, মুখটা আনচান করে। সন্ধ্যায় আজান কানে যেতেই প্রীতিলা মাথায় ঘোমটা টানল, টেনে হাত ঘড়িটার দিকে তাকালো। তার কাছে টুকটাক কেনাকাটা ছিল, কিছু বই খাতা প্রথম ছাত্রছাত্রীদের পড়াচ্ছে। তার নিজেরও একটু প্রস্তুতি আছে। গ্রামের বাজারে লাইব্রেরি নেই, ছেলেমেয়েরা খাতা কলম সব মুদি দোকান থেকে কিনে। তাই যে কোন বইয়ের জন্য সদরেই যেতে হয়। স্কুল থেকে সদর কাছে, তাই হেড স্যারের কাছ থেকে লাইব্রেরির ঠিকানা নিয়ে সেখানে গিয়েছিল। গেলে কি হবে, সেই দোকানেও তেমন কিছু নেই। সেখান থেকে ঠিকানা নিয়ে গেল আরেক দোকানে। আর এই সবের মধ্যে কখন বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমেছে পৃথিলা বুঝতে পারেনি। তাই ঘুমটা টেনে ভালো করে বসলো। ভ্যান বলতে গেলে এখন সে একাই, লোকাল ভ্যান বলতে গেলে 2-3 দিন করে ওঠাই। সন্ধ্যা তাই তেমন লোক নেই। তবে পৃথিলার একটু ভয়ই করছে। সদর থেকে গ্রামের রাস্তা মোটামুটি ভালো, আর এই ভালোই বাসায় ফিরতে ফিরতে অন্ধকার হয়ে যাবে। সেটা সমস্যা না, সাবিহাকে সকালে বলেই বেরিয়েছে। তবে এই ভ্যানওয়ালাকে তার সুবিধা লাগছে না কেমন জানি। তার মধ্যে কিছুক্ষণ পরপর পেছন ফিরে তাকাচ্ছে। ভ্যানও চালাচ্ছে কেমন ধীরে ধীরে, যেন ইচ্ছে করেই চাইছে অন্ধকার হোক। তাই পৃথিলা একটু তাড়াতাড়ি বলল, ভাই একটু তাড়াতাড়ি করা যাবে? আমার জরুরি একটা কাজ আছে। তাড়াতাড়ি তো যাইতাছি, আর কত যামো? এটা ভ্যান, বড় লোকের 4 চাকার গাড়ি না তো। পৃথিলা বিরক্তি মুখেই বসলো। লোকটা সেদে এসেছে, ভেবেছিল গ্রামের মানুষ হয়তো এদিকে যাবে, তাই তাকে জিজ্ঞেস করেছে। তবে পৃথিলা বুঝতে পারলো তার ভুল হয়েছে। সেই যে প্রথম দিন কুলি লোকটা বলেছিল হাতে গোনা কয়টা ভ্যান,
সন্ধ্যার পরে এখানে ওখানে পড়ে থাকে, আর তার কাছে সেতে যাওয়া একা একটা মেয়ে দেখেছ, ব্যাস সুযোগ নিয়েছে। তখনই ভ্যান থেমে গেল। প্রীতিলা কিছু জিজ্ঞেস করবে, তার আগে ভ্যানের লোকটা একগাল হেসে বলল, চেন পড়ে গেছে গা আভা, আপনি চিন্তা করেন না, 1-2 মিনিটের কাজ। প্রীতিলা শান্ত চোখে এই ভয়ঙ্কর হাসি দেখল। সে ভালো করে জানে 2 মিনিটে এই চেন কখনোই ঠিক হবে না। এটা একটা ট্রিক্স। এই লোক একা না, আরও লোক আছে, তাদের জন্যই অপেক্ষা। প্রীতিলা চুপচাপ বসে রইল। বসলেও তার গলা শুকিয়ে আসছে, ভেতরটা কাঁপাচ্ছে। কিছু করতে গেলেই এই লোক তার আসল চেহারা দেখতে শুরু করবে। আল্লাহ, কেউ আসুক। মেয়েদের সবচেয়ে ভয়ঙ্কর মৃত্যু হলো তার নিঃশ্বাস শেষ হওয়ার আগে তার সম্মান শেষ হওয়া। এই ভয়ঙ্কর মৃত্যু তার থেকে রক্ষা করো। তখনই ধান ক্ষেতের ভেতরে থেকে টর্চের আলো ভেসে এলো। বেশ কয়েকজন লোক এগিয়ে ক্ষেতের আল ধরে এগিয়ে আসছে। প্রীতিলার শরীর ভয়ঙ্করভাবে কেঁপে উঠল। সে ভেবেছে এই ভ্যানওয়ালা যাদের জন্য অপেক্ষা করেছে তারা, কিন্তু প্রীতিলাকে অবাক করে দিয়ে ভ্যানওয়ালা ভ্যান রেখেই দিল ভোদর। প্রীতিলা হা করে সেই দিকে তাকিয়ে রইল। তার তাকানোর মাঝে সেই যে সুন্দর মার্জিত ও শান্ত কণ্ঠ ভেসে এলো, যার আজও চোখে অন্ধকার জলজল করেছে। সে জলজল করা চোখ দিয়ে তাকিয়ে বলেছে, আপনি এখানে কি করছেন? প্রীতিলার কথার উত্তর দিতে পারল না। চোখ বন্ধ করে রেখে কিছুক্ষণ চুপচাপ বসলো। ভেতরে এখনো কাঁপছে তার। এরশাদ নিজেই এগিয়ে এলো। তাদের ইটের ভাটায় শর্টকাট রাস্তা, তারা প্রায়ই এদিক দিয়ে আসে। তাই এগিয়ে চিন্তিতভাবে বলল, আপনি ঠিক আছেন? প্রীতিলা উপর নিচ মাথা হালকা নাড়ল, নাড়িয়ে নিজেকে সামলে বলল, ধন্যবাদ। এরশাদ সচরাচর অবাক হয় না, তবে আজ হয়ে বলল, কেন? আল্লাহ তার বান্দারে মাঝে মাঝে সাহায্যের জন্য মানুষের রূপে ফেরেশতা পাঠান। আজকে সেই কাজটা আপনি করেছেন তাই। এরশাদ হেসে ফেলল। ফেরেশতা আর সে? এই হেসেই বলল, সমস্যা কি? প্রীতিলা সব বলল। এরশাদ চুপচাপে শুনল। এটা আসল ভ্যানওয়ালা না, থাকলে পালাতো না, মিথ্যা বলে কাটানোর চেষ্টা করত। তার মানে পরিকল্পিত কিছু? এর সাথে কিছু বুঝতে বাকি রইল না। তাই অন্ধকারে প্রীতিলা খেয়াল করল না এর সাথে চোয়ালটা শক্ত হয়ে গেছে। সেই শক্ত চোয়ালের কঠিন মুখ নিয়ে একজনকে ভ্যান চালাতে বলে, বাকি সবাইকে চলে যেতে বলল। বলে স্বাভাবিকভাবে প্রীতিলার পাশে পা ঝুলিয়ে উঠে বসলো। বসতে বসতে বলল, ভয় পেয়েছেন? প্রীতিলা হেসে ফেলল, প্রাণ খুলে হাসি। ইস, কতদিন হাসি না। সে হেসেই বলল, আমার সব সিস্টেম এলোমেলো হয়ে গিয়েছিল, ভয়ও, তবে ফিরে আসার ভালো লাগছে। এরশাদ প্রীতিলার দিকে তাকালো না, তবে হাসির শব্দ ঠিক মোহাচ্ছন্ন হয়ে পড়ল। সেটা তো আসতেই হতো, আসবে, অবশ্যই আসবে, সবকিছু নতুন করে নতুনভাবে। প্রীতিলা পুরো কুচকে তাকালো। এরশাদ এবার হাসলো। বুদ্ধিমতী মানুষের সাথে কথা বলে এই এক শান্তি। তারা অল্পতেই অনেক কিছু বোঝে। তাই হেসেই তার সাথে লোককে তাড়া দিয়ে বলল, দুপুরে খাসনি নিরে ব্যাটা, গায়ের জোর কই? এরশাদ ঢাকা থেকে ফিরেছে সকালে, তবে বাড়ি ফিরেনি, সোজা ইটের ভাটায় গিয়েছিল। দুপোট ইটের চালান যাবে, তারই সব ব্যবস্থা করেছে। তার মধ্যে নতুন বায়না এসেছে, এগুলো সব টাজ গুছিয়ে আসতে সন্ধ্যা হবে। শাহবাজে বাড়িতে থাকার ঠিক ঠিকানা না থাকলেও এর সাথে বলতে গেলেও ঘর গুনে। কাজ বাতিতেও খুব একটা বেরোয় না, যদিও বেরোয় সেটা রাতে। তাই পুরো একটা রাত একদিন এই প্রথমেই বাইরে থাকা। তাই বাড়িতে পা রাখতেই কালাম দৌড়ে এলো। সব খবরই সুন্দর মতো পাচার করলো। না করার কারণ নেই। এই বাড়িতে যেমন জয়তনের খাসলোক আছে, তেমনই তারও আছে। না বললেও তার কানে সবই আসবে। তাই আগে বলাই ভালো, কেননা বাতাসে একটু নড়চড় হলে সবার আগে গাল কালামেরই ফাটবে। তবে শাহবাজ এখন এইসব ঝামেলা থেকে বাহিরে। তার দুনিয়া ছিল দাদি, চালাপেলা আর সদর বাজার স্টেশনে তাদের মতো দোকানপাট আছে, সেগুলোর দেখাশোনা। এর মধ্যে বাড়তি ঝামেলা হিসেবে বিয়ে জুটে গিয়েছে, অবশ্য নিজে ঘাটদারামের জন্য, তা না হলে আয়নামতির রাস্তায় সে তার। এখন আবার কোন ভূত চেপেছে কে জানে। ইটের ভাটায় পুরনো যত লেবার আছে টেনে সবার জনমকুণ্ডলী বের করেছে। কি করবে কে জানে, সব ঘুটে তেনাবেনা করছে। জয়তুন বসার গরমেই বসা, পা ছাপিয়ে কাঠের পিড়িতে, আম্বিয়া তার পেছনে জলচৌকিতে। সাদা সোনালি চুল বিলি কেটে আলতো করে তেল ঘষে ঘষে মালিশ করছে। এরশাদ দেখে উপরে গেল না, দাদির গা ঘেঁষে পায়ের কাছে বসলো। এভাবে তার দুই ভাইয়েরই বসার অভ্যাস আছে। শাহবাজ তো এখনো মাঝে মাঝে এসে দাদির গা ঘেঁষে শুয়েও পড়ে। আম্বিয়া আর চোখে তাকালো একবার। পড়ার কারণে কখনো মুখ অভিব্যক্তি বোঝা যায় না, তবুও আম্বিয়ার মনে হলো কোনো কারণে মেজাজ বিগড়ে আছে। অবশ্য এরশাদ ভাই শাহবাজের মতো না। শাহবাজ চিন্তাভাবনা ছাড়াই হুটার যেমন চাই করে ফেলে। তবে এরশাদ ভাই সে সহজে কাউকে কিছু বলে না, কিন্তু একবার মাথা বিগড়ে গেলে কাউকে চেনে না। তাই চোখ ফিরিয়ে গলা ছেড়ে বলল, এ কে আছিস, পানি আন। জয়তুন হাত বাড়িয়ে এর সাথে গালে রাখলো। সবাই তাকালেই এই মুখ দিকে আটকে ওঠে, ভয় পায়। তবে তার দেখলে মায়া লাগে, কলিজা ঠান্ডা হয়। দুনিয়ায় আছে আতঙ্ক, তার যে মনে শান্তি। বুকের ধন যে এরা, ব্যাস। একটার ঘর বইছে, আরেকটার বইলেই শান্তি। তাই সারা মুখে মাথায় মমতা
মাখা কাঁপা কাঁপা হাত বুলিয়ে বলল, শহরে গেছিলি ক্যাব? একটু দরকার ছিল। জয়তুন ব্রু কুচকে তাকালো। তার আর তাদের নাতির মাঝে আলাদা দরকার বলে কিছু নেই। তো আজকে আবার এই নতুন দরকার কোথা থেকে এলো? তাই ব্রু কুচকে বলল, এমনই কি দরকার যে দাদির কাছে বলা যায় না? যেমন তুমি বলনি, কি বলি তাই? ছোট চাচা মেয়েকে অনুরোধ করে এনেছে দাদি, স্পষ্ট করে বলেছিল অসম্মান তো ভালোই, দূরে থাকতো। কাজটা ঠিক করনি। জয়তুন এরশাদের গাল থেকে হাত সরিয়ে নিল। এরশাদের অভিব্যক্তি বোঝা না গেলেও জয়তুনের আগুনের চোখে মুখে স্পষ্ট, তাই হাত সরিয়ে নিতে নিতে বলল, একরাম মানুষের সামনে মুখে মুখে চাপা লাগানোর, চোখে চোখে চোখ রেখে প্রথমবার জয়তুনের মুখে কোনো কথার হেরফের হওয়া তোর কাছে কিছুই লাগে না। সে গ্রামে প্রথম এসেছে, তো তাই বইলা আমি অমনি ছাইরা দেব? নিজের দুর্গতি নিজে টেনে ঘাড়ে নিয়েছ। আমি শাস্তি দিলে দোষ না। দুনিয়া সাক্ষী জয়তুন কাউরে বিনা কারণে খোঁজাতে যায় না। শাস্তি আর ধ্বংস এর মধ্যে ফারাক বোঝো? এত বোঝারও তো কিছুই নাই। সাপের লেজ নিজ ইচ্ছাই পা দিছে, সাপ ছেড়ে দেবে কেন? এরশাদ এগিয়ে গলে দাদির কোলে মাথা রাখলো, চোখ মুখ বন্ধ রেখে কিছুক্ষণ নিশ্চুপ রইল। জয়তুন জয়তুন ডাকে খেয়াল না করলেও আমি যেন ঠিক বুঝলো। দেখছে তো, নতুন না, জ্ঞান হওয়ার পর থেকে একসাথে নিচে সবার হাবভাবে বোঝো, তাই এখনও অতি সহজেই বুঝলো। এটা শুধু নিশ্চুপ না, বিগড়ে যাওয়া মেজাজ সামলে নেওয়া। নিলও তাই নিয়ে সব সময়ের মতোই সুন্দর মায়াকণ্ঠ বলল, যা হয়েছে বলে যাও দাদি। যতন কিছু বলে না, সেটা নতুন ভালো করেই জানিস। তাছাড়া তোরা তো জ্বলছে ক্যাব। এর সাথে আসলো, তবে উত্তর দিল না। কথা করিয়ে বলল, আজিজ চাচাকে কি বলেছ? যা শুনেছিস তাই বলেছি। এখন বিয়ের দরকার নেই, তাই বেশি তো নয়। পরীক্ষাটা শেষ হোক। কিসের পরীক্ষা? আর শেষ করে বা হইব কি? মেয়েদের আসল পরীক্ষা সংসারে, যেখানে ফেল জীবন ফেল। আমাদের একটা মাত্র বোন দাদি, তার খুব পড়ালেখা করার ইচ্ছে, করুক না। এখন এই বাড়িতে সব সিদ্ধান্ত তুই নিবি? আমি নিচ্ছি না দাদি, জানাচ্ছি। জানিয়েছি, শুনেছি, তবে কথা শেষ জয়তুনেরই হবে। অন্তত যতদিন আমি বেঁচে আছি। আর যদি মানতে কষ্ট হয়, তবে বুড়ি মানুষ, দম বেরোতে খুব একটা শক্তিক্ষয় হবে না। শুধু মুখের উপরে বালিশ চেপে ধরবি, ব্যাস কাহিনী খতম। তারপরে যা খুশি কর। এইসাথ আবারও হেসে ফেললো, হেসে বলল, অন্তত ওর মতোটা তো জানতে চাও। ফরহাদকে ওর পছন্দ নাও হতে পারে। মেয়ে মানুষের আবার পছন্দ কি? 2 পৃষ্ঠা পরে লাজ লজ্জা সব বিসর্জন দিয়েছে নাকি? বড়রা যা করব তাদের জন্য সেটাই ঠিক। এইসাথ হাল ছাড়লো। তখনই শাহবাজ এলো, চোখ কপালে তুলে বলল, ওরে বাবা, আমার দাদির কোলে এ কেন? এ তো থাকবে তার প্রিয় চাচার কোলে। এইসাথ জয়তুনের কোলে মাথা রেখে নিচে হাত পা ছড়িয়ে শুয়ে পড়ল। শুতে শুতে চোখ বন্ধ করে বলল, আজকের জন্য ভাড়া নিয়েছি, যা তুইও ছোট চাচার কোলে গিয়ে উঠে পড়। শাহবাজের মুখ পাকালো। জয়তুনের চোখের দিকে চোখে মুখে রাগ নিমিশে গায়েব হলো। রাগের জায়গায় ঠোঁটের কোণে খিলিয়ে গেল হাসি। সেই হাসি নিয়েই বলল, সারাদিন বাড়িতে আসুস নাই কেন? শাহবাজ তার মতোই বলল, আসবি কবে? তাও কথা, তুই আগের কথা আর এহিনের কথা কি এক হইল? বিয়া করছোস না তো নাতবউ তোর দরকার ছিল, আমরা তো না। তাই গলা ধরে বসে থাকো। এখানে আমার কাজ কি? তোর কাজ নাই? না, না বলে সোজা উপরের দিকে গেল। যেতে যেতে তার চোখ পড়ল বিনা রুমের দিকে। খাটের সাইডে কেউ পা ঝুলিয়ে বসা, মুখ দেখানো খেলেও বুঝতে এতটুকু সমস্যা হলো না কে। কেননা এই বাড়িতে এমন দুধে আলতা গায়ের রঙের বর্তমানে একজনই আছে, সারেংবাড়ির বড় নাতবউ আয়নামতি। শাহবাজের সাথে সাথে চোখ ফিরিয়ে নিয়ে উপরে এলো, তবে নিজের রুমের দিকে গেল না। এলো ছোট চাচার রুমে। ছোট চাচা খাটে হেলান দিয়ে বসে বাইরে ডুবে আছে। এত ডুবে হবেটা কিরে ভাই? সেই মরলে মগজে কিলবিল করবে পোকাই, মাঝখান থেকে অযথা পেরেশানি। আর এই পেরেশানির বই দেখলেও তো তার মেজাজ খারাপ হয়। তাই আজও বাদ গেল না। এগিয়ে গিয়ে চেয়ার টেনে একেবারে সামনে বসলো। বসতেই টেনে বই নিয়ে খাটের আরেক কোণে ছুঁড়ে মারল। জাফর বড় একটা শ্বাস ফেলল। একদল পাগলের মাঝে তার বসবাস। সে শ্বাস ফেলে চোখ থেকে চশমা খুলতে খুলতে বলল, বাপরে, সারেংবাড়ির শাহজাহান শাহবাজের পদতুলি আজ চাচার রুমে, কাহিনী কি? কাহিনী তো কিছুরই। সারেংবাড়িতে শান্তির অভাব হলেও কাহিনীর অভাব তো এই জন্মে দেখিনি। জাফর হাসলো। বাড়ি যতই বড় থাক, নিস্তব্ধ রাতে বাড়িতে শুধু পড়লেও জাফরের কানে আসে। একা মানুষ ঘুম নেই বললেই চলে, এই রাত জেগে পড়ে। আর রাতে বাড়িতে এত কিছু হবে আর সে বুঝবে না, এটা কি হয়? অবশ্য সে ইচ্ছে করে বের হয়নি। পৃথিলার কথাটি, তারা যত ছাড়বে তত এরা একজন আরেকজনকে আঁকড়ে ধরবে। হয়েছেও তাই। তাই তো সকলে ঠিক বাড়িতে ডাক্তার এসে হাজির হয়েছে। সে যদি বের হতো, ঘটনা অন্যদিকে যেত, আর এই ছেলে ফিরেও তাকাতই না। জাফর হেসে চশমাটা পাশে টেবিলে রাখতে রাখতে বলল,
সত্য, শারীন বাড়ির আজ পর্যন্ত কাহিনী ছাড়া তো কিছুই ঘটেনি। এই যে দেখ, আজ পর্যন্ত একটা বিয়ে না হয়েছে স্বাভাবিকভাবে, না করতে পেরেছে কেউ শান্তির সংসার। সে কিটু তো তোর বাপের পায়ে বাপ কাঁপিয়ে গেছে। কোন দরকার ছিল আমার সোনার মতো দাদি থাকতে আরেকটা বিয়ে করার? তুই করেছিস কেন? শাহবাজের চোয়াল সাথে সাথেই শক্ত হলো। জাফর থেকে হেসে বলল, আমার আমার যত অভিযোগ করি না কেন, জন্ম মৃত্যু বিবাহ সব উপরওয়ালার হাতে। যত কিছুই করো কোনো লাভ নেই। তিনি যখন লিখেছেন এমনই হবে। শুধু পারো বড় বড় কথা বলতে, আর কি পারো? কিছুই না। আমি খুবই সাধারণ মানুষ। তবে সাধারণ মানুষের কাছে শাহজাহান শাহবাজের আগমনের কারণ কি? বাবার মৃত্যুর পরে সব দায়িত্ব তুমি ছিলে। তার অনেকটা দিন পরে বাহারুদ্দিন লেবার গায়েব হয়। সেই ব্যাপারে কিছু জানো? জাফর মনে করার চেষ্টা করলো। আসলে তখন তো সবকিছু এত এলোমেলো, এতগুলো মানুষের মৃত্যু, এর সাথে পাগলামি, শীতের সাথে মানুষ, কিভাবে সে সব সামলিয়েছে একমাত্র আল্লাহ জানে। তাই কোনো লেবার গায়েব হলো, ও তো মনে নেই। তাই একটু চিন্তা করেই বলল, তেমন কিছু মনে নেই রে। তাছাড়া এখন তো আর তখন এখনের মতো তো ছিল না। তখন লেবারদের তখন সব কারবারের জন্য আলাদা একটা লোক ছিল। সেই লেবার নিত, ছাঁটাই করতো। কোন লেবারের কি হলো এত কাহিনী কি আর মালিকপক্ষ পর্যন্ত আসে? সেই লোকের নাম কি? মনির, আমাদের পাশের গ্রামে ছিল, বয়স হয়েছিল। তাছাড়া এরশাদ দায়িত্ব নিয়ে সব কাজ দেখে লোক নিয়েছে। তখন তাকে আর নেওয়া হয়নি। বাড়ির ঠিকানা দাও। কার? কার আবার? মনিরের। তা না হয় দিলাম, তবে কাহিনী কি সেটাই জানতে চাই। আসলে কাহিনী কি? জাফর বুঝতে পারল না। শাহবাজ উঠল। উঠতেই জাফর তারা মায়াভরা কণ্ঠে পড়ল, শক্তি, মেজাজ, রাগ যে পুরুষ জায়গা মতো দেখাতে পারে সেই হয় আসল পুরুষ। আসল পুরুষরা কখনো মায়া মহব্বতের জায়গায় শক্তি খাটায় না, খাটায় কাপুরুষেরা। আমাদের জীবনে যা যাওয়ার গেছে, তোরা ভুল করিস না। সব ভুল কিন্তু শুধরানো যায় না। শাহবাজ উত্তর দিল না, বেরিয়ে এলো। এসে বারান্দায় দাঁড়ালো। আকাশে মেঘ নেই, চাঁদ ঝিলমিল করছে। সেই ঝিলমিল করা আলোতে তার মেজাজ ঠিক তো হবে ভালোই, দাঁড়াতেও আরও খারাপ হলো। ইমরানদের বারান্দায় পৃথিলা নামক মেয়েটা বসে আছে, হাতে বই। দিন দুনিয়া ভুলে বই ডুবে আছে। আরে জালারে, এদিকে তাকাও, শুধু গানের জাহাজ আর জাহাজ। আয়না চোখমুখ অন্ধকার করে মিনা রুমে বসে আছে। অন্ধকারে দুটো কারণ। প্রথম, শয়তান হাজির, এখনও রাতে তার কেমন যাবে আল্লাহ জানে। আর দ্বিতীয়, মিনা মেয়েটা সেই তখন বালিশে মুখ গুজেইছে। তার খারাপ লাগছে। অবশ্য পড়ে থাকা যায়ও। ফরহাদ ভাইকে সেও কিছুটা চেনে। বাবা চান্দিতে সবসময় আগুনের গোলা নিয়ে ঘোরে। তবে মানুষ ভালো, এই বাড়ির মতো তো খুঁড়ি না। ঠিক তখনই বিদ্যুৎ চলে গেল। যেতে টুস করে অন্ধকারে তলিয়ে গেল পুরো শারীন বাড়ি। আয়নার জীবনে বিদ্যুৎ চলে যাওয়ার অভিজ্ঞতাও এর আগে ছিল না। এই বাড়িতেই প্রথম। হঠাৎ হঠাৎ এমন অচেনা অন্ধকারের সঙ্গে পরিচয় নতুন। কিছুক্ষণ আগেও মাথার উপরে ঘুরে চলা ফ্যানটার গ্যাং গ্যাং শব্দ তার বেশ ভালোই লাগছিল। শুধু কি ভালো, যখন ঘুরে আয়না অবাক নয়নে তাকিয়ে থাকে, কি একটা জিনিস, কি সুন্দর, গরম থেকে কাপ বাঁচিয়ে দিচ্ছে। আম্বিয়া এলো হারিকেন নিয়ে, একটা টেবিলে রাখতে রাখতে বলল, রুমে আলো দিয়ে এসো। ছোট চাচার ঘরে মোমবাতি আছে। শাহবাজ সে কিছু ধরার কাছেও যাবে না। তাছাড়া এমন খোম্বা মেরে কোনাকুঞ্চিতে পড়ে থাকলে হবে? জামাই আইছে, সেদিকে যাও। নাকি আমি এখনো দৌড়াদৌড়ি সব করব? আয়না কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে রইল আম্বিয়ার মুখের দিকে, যেন আম্বিয়া কিছু বলছে বুঝতেই পারেনি। আম্বিয়া এক পলক তাকালো। তার হয়েছে এত জ্বালা। রুম থেকে বের হতে হতে বলল, লাত্তি খাওয়ার গুতো, স্বামীর ঘর ছাড়া স্বামীর বাড়িতে উপায় নেই। তাই যাও, এমন তাকাইয়া লাভ নাই। আয়নার চোখে মুখে অন্ধকারে আরেক ধাপ অন্ধকার ঠেকে গেল। সে অন্ধকার মুখ নিয়ে ধীরে ধীরে উঠল। পা টিপে টিপে ভেতরে আতঙ্ক একরাশ নিয়ে রওনা দিল। এসে ও রুমটা ফাঁকা দেখে খানিকটা অস্বস্তি পেল। কোথায় গেছে কে জানে। তবে তড়িঘড়ি করে হারিকেনটা রেখে দ্রুত বেরিয়ে আসতে গিয়ে হলো বিপত্তি। ঠিক তখনই দরজা দিয়ে ঢুকছিল শাহবাজ। আয়নার সাথে এমন ধাক্কা লাগলো, শাহবাজ চুল পরিমাণও নড়েনি। তবে আয়না ছিল দৌড়ের ওপরে, তাই ধাক্কাও লাগলো বেশ। এমন বেশি প্রায় ছিটকে পড়লো একপাশে। সেই পড়া দৃশ্য এক দৃষ্টিতে শাহবাজ চুপচাপে তাকিয়ে দেখল, যেন কিছুই ঘটেনি। এমন পড়া সে আসতে যেতে দেখেছে। তাই আয়নার উপরে দৃষ্টি রেখে স্বাভাবিকভাবেই ভেতরে এলো। 2 মিনিটও হয়নি বাড়িতে পা রেখেছে, এর মধ্যে আবার এই আপদে সে হাজির। কেন রে, ভালো থাকলে ভূতে কিলাই? শাহবাজ ঢুকে আয়নার সামনে হাঁটু ভাঁজ করে বসলো। তার ইচ্ছে ছিল ওই যে নরম কোমল ফর্সা হাত, মেঝেটা কোমলভাবে ছুঁয়ে আছে, সেই হাতের উপরে পাটা রেখে একটু চটকে দিতে। তবে এই যে আহমক মার্কা মেয়ে, যে কিনা পরে হতমম্ব হয়ে হা করে বসে আছে, গায়ে নীল কাপড়, মাথার ব্যান্ডেজেরা কারণে খোপাটা একটু ঢিলে করে ঘাড়ের কাছে করা। সে খোপায় সাইডে কালো একটা তিল, ফর্সা ঘাড়ে ঠিক যেন নজর টিকা।
সে টিকা হোক বা অন্য কিছু, শাহবাজ হাতটা ভর্তা করতে পারলে তবে ঠোঁটে সেই আগের হাসিটা ঠিক রইল। আর সেই হাসি দেখে আয়না কেঁপে উঠল, কাঁপতে কাঁপতে ধোপ কিনল। আল্লাহ গো, শয়তানটা আবার ঠিক সামনে। আর সবচেয়ে বড় কথা, ছোটের কোণে সেই চিরচেনা হাসি। এই হাসি বলেছে এখন আয়নার 12টা ঠিক বাজাবে। আয়না একবার, শাহবাজ আরেকবার তো পেছনে খোলা দরজার দিকে তাকালো। তার তাকানো দেখেই শাহবাজ বলল, ধাক্কা দেওয়ার কথা কি মাথায় আসছে? একদম মেরে ফেলে দিব, বলে দিলাম। আয়নার সাথে সাথে দুপাশে মাথা নাড়ল, নেড়ে আস্তে করে বলল, না না, আমি এমন ভাবিনি তো। আয়না যথাসম্ভব পেছনে চেপে হাতে ভর দিয়ে ওঠার চেষ্টা করলো। আর ঠিক তখনই শাহবাজ হাত দিয়ে হাতের মধ্যে দিল এক ধাক্কা। আয়না আবার ধপ্পাস করে পড়ল, পড়তেই চোখ মুখ কুঁচকে তাকালো। শাহবাজ ভ্রু নাচিয়ে নির্বিকার চিত্তেই বলল, কি? আয়না ভেতরে ফুপিয়ে উঠল। একে তো এই শয়তানটা মানুষই মনে করে না, যখন যা মন চাই তাই করছে। তাই ফুপিয়ে পড়ল, আপনারা সব খারাপ জানি, আর কিছু আমি আপনার ভাই কেন সারেংবাড়ির আশেপাশেও আসতে চাইনি। আমি তো চলেই যাচ্ছিলাম। সব গন্ডগোল করেছেন আপনি, করে এসব সব দোষ আমার ঘাড়ে ঠেলে দিচ্ছেন, আবার যা খুশি তাই করছেন। কেন? গরিব হয়েছি বলে মানুষ না? মিথ্যে বলেছিলে কেন? আয়না থমকালো, তবে উত্তর দিল না। তার চোখের জল টলমল করেছে। সে পানি নিয়ে শাহবাজের দিকে বুক বরাবর ছোট বাচ্চার মতো অভিমানে ছোট্ট একটা ধাক্কা মারল। আজকে অবশ্য শরীরের সব শক্তি দিয়ে নয়, এই একটু হালকা। শাহবাজ শুধু একটু নড়ল। ওপরে শুধু একটু নড়লেও শাহবাজের কাছে মনে হলো ওই যে শান্ত ঝরঝর করে ঝরে পড়া বৃষ্টির মাঝে হঠাৎ বজ্রপাত হলো, ঠিক তেমনই তার বুকের ওপরে কিছু একটা পড়ল। আর পড়তে নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। সেই বন্ধ হয়ে যাওয়া বুক নিয়ে শাহবাজ পাথরের মূর্তির মতো বসে রইল। দৃষ্টি চেয়ে এসে অভিমানী ভরা গোলাকাল ছোট্ট একটা মুখ। এই মুখের ওপরে যেন না বলে কত কথা বলেছে। বলেছে, সব আপনাদের জন্যই সব। আমি এসব কিছুই চাইনি। আমি চেয়েছিলাম একটু মুক্তি। আপনি ধরে খাঁচায় বন্দি করেছেন। আয়না কাঁপা কাঁপা হাতে নিজের মধ্যে দু হাতে চোখ মুছল। মুছতে মুছতে একবার আর চোখে শাহবাজের দিকে তাকালো। শাহবাজ বুঝতে পারল না কি সুন্দর মায়ের জাদুতে তাকে আটকে ফেলা হয়েছে। আয়না নিজের মতোই আঁচলে নাক ঝাঁঝালো, চোখ বুক মুছল। মুছে কাঁধের আঁচল ঠিক করলো। কবে নিজের মতোই সাইড দিয়ে চেপে আস্তে করে উঠে দাঁড়ালো। দাঁড়িয়ে নিজের মতোই বেরিয়ে এলো। আস্তে সিঁড়ির কাছে এরশাদের সাথে দেখা হলো। সে উপরে এসেছিল। আয়না ভয়ে মুখ ফিরিয়ে নিতে নিতে বলল, একটা দেখতে দৈত্য, আরেকটা স্বভাবে, দুটোকে দেখলেই কলিজা কেঁপে ওঠে। এরশাদ শুনে সবসময়ের মতো ঠোঁট টিপে হাসলো। হেসে যেতে যেতে বলল, ভাসুর হই আমি। মুখ সামলে আয়না মুখ পাকালো। অবশ্য এরশাদের আড়ালে ভাসুর না, অসুর। নিজেদের বেলা ঠিক 16 আনা, আর পরের বেলায় বাপের বয়সী লোকের গায়ে হাত তুলতেও হাত কাঁপে না। সে মুখ পাকিয়ে সোজা নিচে নামতে গিয়েও আবার ফিরে এলো। এরশাদ দেখে ভ্রু কুচকে বলল, কি হয়েছে? আয়না আস্তে করে বলল, বিনা কাছে। সে কাছে তোমার কি? আমার খারাপ লাগছে। আপনি না বড় ভাই, ভাই হয়ে বোনের জন্য কিছু করবেন না? এর সাথে শুনে ভালো লাগলো। মেয়েটা তাহলে মিথ্যে বলেনি। পরিস্থিতি যাই হোক, বিয়েটা মানিয়ে নিতে চেষ্টা করেছে। তাই হয়তো এ বাড়িতে কারো কষ্ট হলে একটুও কষ্ট পাচ্ছে। তাই নরম সুরেই বলল, বিয়ে তো আগে হোক বা পরে হবেই। তাই ভালোই আগে হওয়াই ভালো। তাছাড়া ফরহাদ ভালো ছেলে, মিনাচে পড়তে চাই। মানুষ সব ইচ্ছে পূরণ হবে এমন কোনো কথা নেই। তাছাড়া পড়েও তো কোনো লাভ নেই। দাদি গ্রামের বাইরে তার নাতনিকে যেতে দেবে না। এই পরীক্ষায় পর্যন্তই। তাই যত তাড়াতাড়ি মানিয়ে নেওয়া যায় ততই ভালো। আয়না আর কিছু বলল না। বলে অবশ্য লাভ হবে বলেও মনে হয় না। সে ভেবেছে তার বাবা মা নেই, এতিম, তাই কপালে এত দুর্গতি। এখন দেখো, যার সব আছে তার কপালেও দুর্গতি। আসলে এই মেয়ে জাতের কোথাও শান্তি নেই। যেখানেই থাকো, যেখানেই যাও, তোমার জীবনে তোমার হক নেই, নেই স্বপ্ন নেই। তুমি খাঁচার পোষা পায়রা। আদর দেবে, যত্ন দেবে, খাবার দেবে, আগলে রাখবে, এমনকি খোলা আকাশে ওড়ার অনুমতিও দেবে। তবে ইশারা দিলে সাথে সাথে খাঁচায় ফিরতে হবে। ফিরলে ভালো, না ফিরলেই দুর্গতি।